আমরা মেইনলি আমাদের এই কোর্সটাতে ফোকাস করব হচ্ছে দুইটা মেইন যেটা আর্কিটেকচার এবং সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য অটোক্যাডটা যে কাজে প্রফেশনাল ফিল্ডে ইউজ হয়। আপনারা এখন যেহেতু যারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছেন তাদের জন্য একটা সুবিধা, এটা একটা ভালো দিক যে আপনারা ওখানে কি এখানে প্রজেক্টের বুক আছে না, প্রজেক্ট বুক তো পাইছেন নাকি? দুইটা বই থাকার কথা, একটা হচ্ছে আর্কিটেকচার, কয়েকটা বই থাকার কথা, একটা আর্কিটেকচারাল ড্রয়িং, একটা স্ট্রাকচারাল ড্রয়িং, একটা ইলেকট্রিক্যাল ড্রয়িং, আর একটা হচ্ছে প্লাম্বিং ড্রয়িং, তাই না? আর একটা থাকে সেটা হচ্ছে এক্সটেরিয়র ডিজাইন, ঠিক আছে, থ্রি ডিমেনশনাল 3D ভিজুয়ালাইজেশনের জন্য, ঠিক আছে। তো আমরা আমাদের যে কোর্সটা, এই কোর্সটাতে আমরা আর্কিটেকচার এবং স্ট্রাকচারাল পার্টকে কি করব, মানে এমফেসাইজ করব। আর্কিটেকচারাল পার্ট এবং স্ট্রাকচারাল পার্টে যা যা আপনার ওই বইয়ে আসছে আপনারা এখানে করা শিখতে পারবেন, ঠিক আছে। আমি একটু জাস্ট ভিউ দেখাই, মানে একটু ওভারভিউ দেখা যায় যে অবশ্যই একটা প্ল্যান থাকবে, তাই না? প্ল্যান তো থাকবে, একটা প্রজেক্টের একাধিক প্ল্যানও থাকতে পারে। তো এই প্ল্যানের মধ্যে এখানের মধ্যে অনেক ধরনের অপশন আছে, যে কোথায় স্প্লিন স্ল্যাব হবে কিনা, ফার্স্ট ফ্লোরের স্ল্যাবের লেআউট থাকবে, সেকেন্ড ফ্লোরের স্ল্যাব লেআউট, যেহেতু ফ্লোর ওয়াইজ বিভিন্ন আছে। এটা হচ্ছে রুফের, তারপর এটা হচ্ছে ওয়ার্কিং ড্রয়িং, এরকম একটা ড্রয়িং পার্ট দেখার কথা আপনার ওখানে প্রজেক্ট বইয়ে, যে ডিটেইল ড্রয়িং ডাইমেনশন গুলো থাকে, যেখান থেকে কতটুকু ওয়াল হবে, কোথায় জানালা হবে, কত সাইজের জানালা হবে, কত সাইজের দরজা হবে, টোটাল ডিটেইল একটা ড্রয়িং পাবে। এগুলো কিন্তু আর্কিটেকচারাল পার্টে, ওকে। এর মধ্যে এখানে এগুলো হচ্ছে ডোর উইন্ডো শিডিউল থাকবে। এরপরে আরো কিছু অংশ আছে আর্কিটেকচারাল পার্টে, সেটা হচ্ছে আমরা সাধারণত মানে প্রজেক্টে কাজ করার জন্য ওইগুলা সাধারণত এখন ইউজ হয় না। একটা হচ্ছে আমরা ফ্রন্ট এলিভেশন, সাইড এলিভেশন, এগুলো দেখবেন ওখানে কিন্তু ফ্রন্ট এলিভেশন, সাইড এলিভেশনের ছবি আপনারা পাবেন না প্রজেক্ট বেসিস, প্রজেক্ট বইগুলাতে। কেন? কারণ প্রফেশনাল ফিল্ডে ওই জিনিসগুলো এখন থ্রি ডিমেনশনাল ভিউতে চলে গেছে, তার কারণে সাইড এলিভেশন, ফ্রন্ট এলিভেশন এগুলো আর কোথায় থাকে না, অটোক্যাডে করায়। তারপর আমরা এই জিনিসটা রাখবো কিসের পার্সপেক্টিভে, আপনি যদি সিডিএর রুল অ্যাপ্রুভালের কাজ করতে চান, সিডিএর শীটের কাজ করতে চান, তখন লাগবে, ঠিক আছে। সিডিএর শীটের জন্য ওগুলা কি ম্যান্ডেটেড, একটা স্টেয়ারের সেকশন, একটা ক্রস সেকশন আমাকে করতে হবে। এই জিনিসগুলা অ্যাড করা থাকবে কি এটার বাইরে, এটা যেটা একটা প্রজেক্ট এরিয়া এখানে নাই কেন, কারণ এটা প্রজেক্ট আমরা কি দিই না দেখে। ওই জিনিসগুলো আমরা থাকবে আর কোন পার্টে, আর্কিটেকচারাল পার্টে, ঠিক আছে। তো টোটাল একটা প্রজেক্টে সব আর্কিটেকচারাল ড্রয়িং আপনারা করতে পারবেন, এবং আপনাদের জন্য সুবিধা হবে আপনার যে প্রজেক্টে আছেন সেই প্রজেক্টের ছবিগুলো বা বই আপনাদেরকে দিচ্ছে তো নাকি, বা ওখানকার ড্রয়িং গুলা কালেক্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে। আপনারা এগুলো সরাসরি এখানে নিয়ে আসবেন, ঠিক আছে। এখানে এনে ওইটার পার্সপেক্টিভ আপনারা প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। কেন? কারণ একজন ইঞ্জিনিয়ার আর একজন ইঞ্জিনিয়ারের মধ্যে ড্রয়িং এর মধ্যে কিছু ডিফারেন্স থাকতে পারে, তার থিঙ্কিং এ, তার এখানে মানে ইমপ্লিমেন্টেশনে। তো আপনি দেখবেন এক একজন এক এক প্রজেক্টে গেছেন, এক একজনের ড্রয়িংটা এক এক রকম আছে ওখানে ডিটেইলিং এর ক্ষেত্রে, ঠিক আছে। তো এটা আনলে সুবিধা হবে কি, আমরা ওইগুলোর উপরে কি আলোচনা করতে পারবো, ঠিক আছে। যেহেতু আপনার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছেন, অনেক কিছু ওখান থেকে ড্রয়িং কালেক্ট করবেন, যা করবেন যত বেশি ড্রয়িং কালেক্ট করতে পারবেন, যত বেশি আপনি আপনারা এক একজন এক এক টানবেন, আমরা ওই অনুযায়ী কি আগাইতে পারবো, আপনাদের জন্য এটা সুবিধা হবে আর কি, ঠিক আছে। এটা একটা পার্ট। আরেকটা হচ্ছে স্ট্রাকচারাল পার্ট থাকবে, সেটাতে কি থাকে আপনারা অবশ্যই দেখবেন যে এরকম পাইল ক্যাপ যদি থাকে, পাইল যদি করে ওই ইয়াতে প্রজেক্টে, তাহলে পাইল ক্যাপের লেআউট থাকবে। আর যদি নর্মাল ফুটিং হয়, ফুটিং এর ইয়ে থাকবে, পাইলের ড্রয়িং গুলা, কলাম লেআউট খুব গুরুত্বপূর্ণ জিনিস, কলাম লেআউট কিভাবে করবো, কলাম সেকশন, তার মানে স্ট্রাকচারাল ড্রয়িং এর যা যা থাকবে এই সবগুলা কিন্তু আমরা এখানে শিখবো, ঠিক আছে। এসব ড্রয়িং একদম প্রফেশনাল লেভেলে কিভাবে করবেন সেগুলো আমরা থ্রু আউট দেখবো। স্ট্রাকচারাল পার্টের মধ্যে যা যা আছে, এখানে যা আছে তার বাইরেও আরো কিছু ড্রয়িং থাকতে পারে, যেমন আমরা বলছি কি ইন্ডিভিজুয়াল ফুটিং, কম্বাইন ফুটিং, ম্যাট ফুটিং, এগুলা কিন্তু একটা প্রজেক্টে সকল ধরনের ফুটিং থাকবে না, তাই না। এই প্রজেক্টে যেটা আছে সেটা আমি এখানে ছবি দেখাতে পারতেছি, কিন্তু অন্য প্রজেক্টে হয়তো আপনার কি আছে, কম্বাইন ফুটিং আছে, সেটা কিভাবে ড্র করবেন, তারপরে কত ইন্ডিভিজুয়াল ফুটিং আছে সেটা কিভাবে ড্র করবেন, এখানে আরো কিছু জিনিস থাকবে, সেপটিক ট্যাঙ্ক, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটা প্রজেক্টে টোটাল যা যা টু ডিমেনশনাল ড্রয়িং করা দরকার আপনারা এখানে কি বসে করতে পারবেন। একসাথে আমরা দুইটা জিনিস অ্যাড করে, এটা হচ্ছে বেসিক। কেন? কারণ ইলেকট্রিক্যাল ড্রয়িংটা, ইলেকট্রিক্যাল যে বইটা দেখবেন এখানে অনেক ডিটেইল ড্রয়িং থাকে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল পার্টে। তো ডিটেইল ড্রয়িং যদি আমরা করে থাকি এটা আলাদা কোর্স, আমাদের যেমন ইলেকট্রিক্যালের কি আছে আলাদা একটা কোর্স আছে, কিন্তু আমাদের সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টদের জন্য আমরা এতটুকু নলেজ দিই যে আপনি কোথায় ফ্যানটা হবে, কোথায় লাইটটা হবে, কোথায় এসডি বোর্ড হবে, এমডি বোর্ড হবে, কোথায় তার যাচ্ছে, এই জিনিসটা যদি আপনি করে দিতে পারেন হয়তো কি আপনিও কিছু টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু ইলেকট্রিক্যাল ড্রয়িং এর আরো অনেক কিছু থাকে। কেন? কারণ এটার জন্য আপনাকে থিওরিটিক্যাল পড়ালেখা করতে হবে, যে কত কিলোওয়াট লোড হবে, কত আরএম এর তার ইউজ করতে হবে, তাই না। এগুলা জিনিস আমরা কি এটা এখানে এটা আমাদের আলাদা কি আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা কোর্স।
আমরা এই জন্য বলছি কি আমাদের এই কোর্সটাতে আমরা সিভিল আর্কিটেক্টদের জন্য যে যে জিনিসটা কি দরকার আপনার প্রজেক্ট প্রফেশনাল প্রজেক্ট করার জন্য আপনি সবকিছু এখানে করতে পারবেন। এর বাইরে কোনো কিছু যদি থাকে আমরা সেটাও কি করার চেষ্টা করব, ঠিক আছে, যদি সম্ভব হয় আমার পক্ষে দেখানো আর কি। ওকে, এটা একটা টার্গেট আমাদের থাকবে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে কি আমরা আমাদের এই কোর্সে আমরা একটা জিনিস এক্সট্রা অ্যাড করব, সেটা হচ্ছে অটোক্যাডের বাইরে। সেটা কি, এটা হচ্ছে আমরা সাধারণত অটোক্যাড দিয়ে যে কাজগুলো করতে পারি, অটোক্যাডের সাথে আর কিছু এক্সট্রা প্লাগ ইন ইউজ করলে কাজটা আরেকটু কি হয় সহজ এবং ফাস্ট হয়, কাজটা আরেকটু কি আমরা সহজ করতে পারবো এবং ফাস্ট করতে পারবো। এই জিনিসটা সাধারণত আমার জানা মতে চিটাঙে কোন ট্রেনিং ইনস্টিটিউট এটা ইউজ করে না, চিটাঙে না বাংলাদেশে খুব কম, যারা একজন দুইজন ইউজ করে। সেটা হচ্ছে এই যে প্লাগইন ওয়াইকিউআরস নামের একটা প্লাগইন আছে, ঠিক আছে, এই প্লাগইনটা আপনাদের কে কি আমরা দেখানোর চেষ্টা করবো আর কি। শুধু শুধু এখানে না, মানে যে কোনো জায়গায় আপনারা খবর নেবেন যে ওয়াইকিউআর সম্পর্কে অনেকের আইডিয়াই নেই। তো এই ওয়াইকিউআরস প্লাগইনটা নিজে অনেক কিছু আছে যেখান থেকে সবকিছু আমরা শিখবো না, যে জিনিসটা আপনার কাজকে কি করবে ফাস্ট করবে আমরা সেটা দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে এক্সট্রা থাকবে, মানে এটা অটোক্যাডের কোনো পার্ট না, মানে অটোক্যাডের অংশ না। অটোক্যাডে আমরা একটা প্লাগইন ইউজ করবো, এরকম পৃথিবীতে অনেকগুলো প্লাগইন আছে যেগুলো ইউজ করে অটোক্যাডের কাজকে কি করা যাবে একটু ফাস্ট করা যায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ওয়াইকিউআরসটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, বাইরের দেশে এটা বেশি ইউজ হয়, যেটা দিয়ে আমরা কিছু কাজ কি করতে পারবো ফাস্ট করতে পারবো। একজনের হয়তো সেটা 1 ঘন্টা হইলে আপনি সেটা 2 মিনিটে শেষ করতে পারবেন, ঠিক আছে। ট্রেডিশনাল ওয়েতে হয়তো আপনার 30 মিনিট লাগতেছে, আপনি এখানে 1 মিনিটে কাজটা শেষ করতে পারবেন এটা ইউজ করে, ঠিক আছে। সেটা আমাদের টার্গেট থাকবে, সেটা ইনস্টল কিভাবে করবেন, কোন কোন কাজে ইউজ করবো সেটা আমরা পরবর্তীতে দেখবো আর কি। ওকে, ঠিক আছে তো নাকি আমরা শুরু করি। সবাই অটোক্যাড তো ওপেন করছে নাকি? অটোক্যাড 22 ওপেন করবেন। এই ইন্টারফেস নিয়ে আমি একটু কথাবার্তা বলি আর কি। এখানে এটা ভার্সন অনুযায়ী ইন্টারফেস কিন্তু বিভিন্ন রকম থাকবে, এটা ভার্সন অনুযায়ী চেঞ্জ হয়, ঠিক আছে। তো কি চেঞ্জ হলেও এখানে আমাদের এই জিনিসগুলো অনেক সময় দেখবেন আপনি লোয়ার ভার্সন ইউজ করলে এখানে নিউ জায়গায় অন্য কিছু স্টার্ট ফ্রম ড্রয়িং এরকম কিছু থাকতে পারে, অথবা আপডেট ভার্সনেও কি কিছু চেঞ্জ আসতে পারে। যে যেটাই আসুক আপনি এগুলা পাবেন, ওপেন এবং নিউটা পাবেনই, ঠিক আছে। তো এইখানে আমি যখন নিউ, আমি আপনারা সবাই একটু নিউতে ক্লিক করি আর কি, ঠিক আছে। নিউতে ক্লিক করার পর আমাদের সাধারণত ইন্টারফেসে ঢোকার পরে এখানে অনেকের ইন্টারফেসটা যেমন ইনস্টল করার পর ইন্টারফেসটা সেরকম নাও থাকতে পারে। কেন? আমরা আমাদের ইন্টারফেসে অনেক ধরনের সেটিংস করে থাকি, ঠিক আছে। সেটিংস করার কারণে অনেক কিছু কি হয়ে যায় চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে ইনস্টল করার পর অ্যাকচুয়ালি আমাদের এই ইন্টারফেসটা কেমন থাকবে, সেই অনুযায়ী আমি কিছু সেটিং দেখাবো, ঠিক আছে। সেটা আপনাদের করার দরকার নাই, কেন আমি এখন যেটা করবো সেটা আপনাদের করার দরকার, জাস্ট মনে রাখবেন। সেটা কি, কোনো কারণে যদি আপনি অটোক্যাডে কোনো সেটিংস ভুলে এমন করে ফেলছেন যে আপনি বুঝতেছেন না কি করে ফেলছেন, ঠিক আছে, তাহলে আপনাকে কোথায় যেতে হবে, আবার ডিফল্ট সেটিং এ যেতে হবে। মানে অটোক্যাড ইনস্টল করার পর যে সেটিংস আছে সেই সেটিংস এ ফিরে গেলে হয়তো আপনি বুঝতে পারবেন। তো এই প্রসেসটা আমরা প্রথমে শিখি আর কি। আপনারা করবেন না কেন? কারণ আমরা যদি ডিফল্ট সেটিং এ চলে যান আমার ওয়াইকিউআরসটা কি হয়ে যাবে আনইনস্টল হয়ে যাবে সব থেকে। পরবর্তী কালকে ক্লাসে গিয়ে আমি আবার প্রবলেম, আমি আমারটাতে ইনস্টল করে নিব আর কি পরবর্তীতে। কিন্তু এটা খুব সিম্পল জিনিস কি থাকবে, আছে থাকবে, এটা নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই। ওয়াইকিউআরস নিয়ে আমি পরে ইনস্টল করা দেখাবো আপনাদের, ঠিক আছে, এটার উপর ক্লাস আছে। আমি বলছি যে থাকুক না থাকুক আপনারা আমি এখন যেটা করবো সেটা করবেন না, ঠিক আছে, সেটা আপনারা মনে রাখবেন শুধুমাত্র, পরবর্তীতে আপনাদের সেটাতে কাজে লাগলে ইউজ করবেন। এটা করতে হবে, মানে আমি এখন যেটা করতে চাচ্ছি আমার অটোক্যাডে কোনো সেটিং যদি চেঞ্জ হয়ে গেছে, আমি এখন কোন সেটিং এ ফেরত যেতে চাচ্ছি, ডিফল্ট সেটিং, মানে ইনস্টল করার পর যেরকম আসার কথা, ঠিক আছে। সেটার জন্য কি করতে হবে, এই যে আমাদের যে ইয়াটা থাকে স্টার্ট মেনু থাকে অটোক্যাডে, যে নিচে স্টার্ট মেনু আছে না, স্টার্ট মেনু থাকে, স্টার্ট মেনুতে আসবেন। আসার পরে এখানে আপনার যে সফটওয়্যার টেস্ট করতেছেন এটার ফোল্ডারটা বের করতে হবে, ঠিক আছে। অনেক সময় এখানে ইয়া অনুযায়ী আবার অন্যরকম আসতে পারে। অল প্রোগ্রাম, এখানে আপনাদের উইন্ডোজের জন্য অল প্রোগ্রাম নামের একটা অপশন আছে, যেমন আমার এখানে শো করতেছে এই যে উপরে, তাই না, অটোক্যাড বাই যে ভার্সনটার কথা বলতেছে আমি সেটা, এটাতে এই ফোল্ডারটা আপনারা দেখতে পারেন ওখানে আছে কিনা, ঠিক আছে। জাস্ট পরের কাজটা করবেন নাকি আপনারা পান কিনা দেখেন আর কি। কোথায়, এই যে স্টার্ট মেনুতে আসেন, এরপরে এটাকে পান কিনা দেখেন, অটোক্যাড 22 আছে না। আসার পরে দেখেন যে এই যে ওটাতে ক্লিক করলে ড্রপ ডাউনে এখানে একটা ড্রপ ডাউন আছে না, এটাতে ক্লিক করলে দেখবেন আরো কিছু অপশন আসবে। এর মধ্যে একদম একটু নিচের দিকে আসলে দেখবেন এই যে রিসেট সেটিং টু ডিফল্ট আছে না, ঠিক আছে। এটাতে আমি ক্লিক করলাম, আপনারা ক্লিক করবেন না, ঠিক আছে। তো এটা এই যে রিসেট সেটিং টু ডিফল্ট মানে কি, এখন আমি ডিফল্ট সেটিং এ চলে যাচ্ছি। এইটাতে ক্লিক করার পর কি আসছে, একটা ডায়লগ বক্স আসছে, ব্যাকআপ
আর রিসেট কাস্টম ব্যাকআপ মানে আমি এতদিন যা সেট করছি তা ব্যাকআপ রাখতে চাচ্ছি কিনা, তা আমার দরকার নাই, আমি কি করে দিব, রিসেট করে দিব। ঠিক আছে, এই যে রিসেটে ক্লিক করলাম, এরপরে এখানে কি লেখা আসছে, দা অরিজিনাল সেটিং ফর অটোক্যাড 22 হ্যাভ বিন সাকসেসফুলি রিসেট। তার মানে আমি এখন কোন সেটিং এ ফিরে গেছি, 22 এর অরিজিনাল, যে ইনস্টল করার পর যে ইন্টারফেসে যেরকম থাকার কথা সেরকম হয়ে যাবে। ওকে দিলাম। আমার এখানে এটা কি আসছে, আচ্ছা এটা অন্য জায়গা থেকে আসছে নাকি, আমার অটোক্যাডটা রান হবে, রান হয়ে এখন তার ইন্টারফেসটা কোথায় চলে যাবে, ইনস্টল করার পর ঠিক যেরকম এরকম এটার ইন্টারফেস এরকম থাকার কথা। এতক্ষণ আমার এখানে কিছু ফাইল শো করতেছিল, ঠিক আছে, এখানে আমার রিসেন্টে কিছু ফাইল শো করতেছিল, এখন কি আর রিসেন্টে ফাইলগুলো শো করতেছে না। রিসেন্টে কোনগুলো শো করবে, আপনি রিসেন্ট যেগুলাতে কাজ করবেন, ঠিক আছে, যে ফাইলগুলোতে আপনি কাজ করবেন সেগুলো কোথায় শো করবে, এখানে শো করবে। এখন আমি তো আবার প্রথমে অপশনে চলে গেছি, তাহলে আমার কোনো কাজ করা হয় না এখন, সেজন্য এখানে শো করতেছে না। আপনি যখন একটা প্রজেক্টে কাজ করবেন তখন যেটা সেভ করার পর এখানে শো করবে, আপনি এখান থেকে অন করতে পারবেন, আমরা ওপেনে গিয়ে অন করতে পারবো পরবর্তীতে। ওকে, আমরা আজকে ওইদিকে না যাই, আমি নিউতে ক্লিক করলাম। সবাই নিউতে ক্লিক করার পরে দেখেন আমার ইন্টারফেসটা আগের থেকে একটু চেঞ্জ আসছে, ঠিক আছে, কিছু কালারটা চেঞ্জ আসছে, হয়তো গ্রিডের কালার চেঞ্জ আসছে, আমার এই যে এইটা চেঞ্জ আসছে, আগে এরকম ছিল না, নিচে কিছু চেঞ্জ আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কি ইন্টারফেস। এখন প্রত্যেকটা ভার্সনের ইন্টারফেস কি সেম থাকবে, সেম থাকবে না, তাই না, নরমালি চেঞ্জ হবে। কিন্তু এই যে এখন আপডেট ভার্সন গুলাতে এই জিনিসগুলো এভাবেই থাকবে, ঠিক আছে। এখন আপডেট ভার্সন কেউ যদি 7 এ চলে যান, অটোক্যাড 7 ইউজ করতেছেন, তাইলে এটার মতো কি মিলবে না, ঠিক আছে। তো আপনারা অবশ্যই আপডেট ভার্সন ইউজ করবেন, কেন আপডেট ভার্সনে আমরা কি পাই, কিছু সুবিধা পাই আর কি, কিছু জিনিস সহজ করে। আচ্ছা, এখন এই যে ইন্টারফেসটা আসার পরে এখানে আমাদেরকে কি কি সেটিংস করতে হয়, অনেক ধরনের, আমি বলছি কি এটা সেটিংস এর উপর ক্লাস নিলে 2 দিন ক্লাস নেওয়া যাবে। তো সেটিংস এর উপর ক্লাস নিয়ে টাইমটা নষ্ট করব না, শুধুমাত্র যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আমরা সেই সেটিংস গুলো দেখবো। প্রথম সেটিংসটা হচ্ছে, আপনি যদি খেয়াল করেন এখানে আমাদের যে কালারটা, এটা একটু গ্রেইশ কালার দেখা যাচ্ছে, তাই না। আমরা সাধারণত কালার যদি এরকম থাকে, আপনি অনেকক্ষণ ধরে কাজ করলে আপনার চোখের উপর কি পড়বে, একটু প্রেসার পড়বে, মানে একটু কালারটা। তো আমরা প্রেফার করি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার যদি পিওর ব্ল্যাক থাকে, কোন একদম পিওর ব্ল্যাক থাকে, তাহলে আপনার চোখের উপর কি পড়বে, অটোক্যাডে যখন কাজ করবেন আপনি 3 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা সারা রাত অনেকে কাজ করে, ঠিক আছে, তখন আপনার চোখের উপর প্রেসারটা একটু কমানোর জন্য আমরা এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করি। কোন কালার প্রেফার করছি, ব্ল্যাক। অনেক সময় আমরা ব্ল্যাক না করে হোয়াইট করব, কখন, যদি আমি দেখতে চাই যে আমি প্রিন্টের পরে আমার ওটা কেমন দেখা যাবে, সেটা সাধারণত আমরা তেমন বেশি প্রেফারেন্স না, কারণ আমরা প্রিন্ট দিয়ে প্রিভিউ দেখলে বুঝতে পারি, সেজন্য ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার দরকার পড়ে না। অনেকে হোয়াইটে কাজ করে, হোয়াইটে কাজ করে কেন, কারণ কোন কালারটা প্রিন্টে ভালো আসবে সেটা বুঝবেন কোন পেজে, অবশ্যই আমরা প্রিন্ট দিতে হোয়াইটে, সেজন্য আমরা অনেকে দেখবেন কাজ করার সময় হোয়াইটটা রাখে, কেন, কালারটা যাতে যেটা কালার ঝাপসা দেখা যাবে হোয়াইটের মধ্যে, সেটা প্রিন্টেও কি দেখা যাবে, সেজন্য অনেকে হোয়াইট রাখে। তো আমি প্রেফার করবো কাজ করার সময় আপনারা ব্যাকগ্রাউন্ড কালার কি রাখবেন, ব্ল্যাক রাখবেন, ব্ল্যাক, যাতে বেশিক্ষণ ধরে কাজ করতে গিয়ে আপনার চোখের উপর প্রেসার না পড়ে। প্রিন্টের ব্যাপারটা আমরা আলটিমেটলি বুঝতে পারবো, কাজ করতে করতে আপনি বুঝতে পারবেন যে কোন কালারটা প্রিন্টে ভালো আসবে, কোন কালারটা খারাপ আসবে, এটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে ফার্স্ট টার্গেট কি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, এটা দরকার হইতে পারে, ঠিক আছে। এটা আর জন্য আমাকে যাইতে হবে, আমরা ফার্স্ট কমান্ড শিখতেছি, সেটা হচ্ছে অপশনস। অপশনস এর শর্টকাট হচ্ছে ওপি, ও পি, এসে সবাই ওপি লিখে এন্টার করে। লিখতে না লিখে আপনি কাজ করলে পারবেন এগুলা, কারণ টাইম একটু আস্তে আস্তে লিখবেন আর কি, ঠিক আছে। মানে আপনি লেখার থেকে গুরুত্ব দিবেন কোথায়, কারণ আপনি ভিডিও পাবেন, আমার ভিডিওটা দেখতে পারবেন, লিখবেন কিছু জিনিস লিখে রাখবেন, অপশনস এর ওপি, সবকিছু লিখতে গেলে কি প্র্যাকটিসের উপর গুরুত্ব দেবেন, কারণ লেখাটা আপনার আলটিমেটলি মনে থাকবে না। আমি প্রেফার করি হচ্ছে কি প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবেন তত আপনার কি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। লিখবেন যে জিনিসটা লেখা দরকার একান্তই, ঠিক আছে, সাথে সাথে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার মনে থাকবে, ঠিক আছে। আর আপনাদের কোনো কিছু ইয়া হইলে আপনার রেকর্ড পাবেন, আপনি ওখান থেকে কি পরে নোটও করতে পারবেন। নোট করার সময় কি আপনার রেকর্ড দেখলে নোট করতে পারবেন না, কারণ আপনি নোট করার দরকার হলে বাসায় নোট করে নেবেন, ঠিক আছে। এখানে টাইম ওয়েস্ট না করে এটা কি আপনার জন্য এটা অসুবিধা হবে কি, আপনি এখানে লিখতে গিয়ে আমি এখানে অন্য জিনিস পড়াই ফেলতেছি, কারণ আপনার জন্য কি হবে আবার। তো এই জন্য নোট করবেন, হয়তো একটু করে লিখে রাখছেন, কিন্তু আপনি নোট করলে বাসায় গিয়ে আবার ভিডিও দেখবেন, ভিডিও দেখে দেখে নোট করতে পারেন, এটা আরো সুবিধা হবে আর কি, ঠিক আছে। ভিডিও দেখলেন, নোটও করলেন। যাও, এখানে আমরা সাপোর্ট ফাইলস একটা, না সরি, ফাইলস আসলাম। ফাইলস এর মধ্যে
এরপরে যে ডিসপ্লে একটা অপশন আছে, পাইছেন না? অপশন আসার পর ডিসপ্লে ওপি লিখে এন্টার করছেন। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কালার থিম আর একটা হচ্ছে কালার। এই যে কালার থিমটা আমরা সাধারণত চেঞ্জ করি না, এটা কোনটা আমি চেঞ্জ করে দেখাই। যে লাইট দিলাম কালার থিম, এরপর অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দিলে কি হবে, এখানে চেঞ্জ আসবে। দেখেন উপরের আর নিচের যে জিনিস যেগুলো কি হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে, সেটা বেশি ইফেক্টিভ কিছু না, আমাদের সেটা দরকারও নাই। আমাদের টার্গেট হচ্ছে কি, যেখানে আমরা ড্রয়িং করব সেটার কালারটা চেঞ্জ করা। তো আমি এটাকে ডার্ক, আপনি লাইট রাখতে পারেন, ডার্ক রাখতে পারেন, এটা কোনো ইস্যু না। ঠিক আছে, অ্যাপ্লাই দিলাম। তো এই যে ব্যাকগ্রাউন্ড যেখানে আমরা ড্রয়িং করব, এই ড্রয়িংটার এটাকে বলে আমরা মডেল স্পেস আর কি, ড্রয়িং স্পেসও বলতে পারি। এটার কালারটা চেঞ্জ করতে হলে আপনাকে এই কালার অপশনে আসতে হবে। নিচের দিকে একটা কালার অপশন আছে না, এটাতে আসতে হবে। ঠিক আছে, আসেন সাথে সাথে করেন আর কি। কালারসে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি অটোক্যাডের এখানে সব কিছুর কালার আপনি এখন চেঞ্জ করতে পারবেন। কিন্তু আমরা সবকিছুর কালার চেঞ্জ করাটা আমার জন্য কোনো ফ্রুটফুল কিছু না আর কি। আমার টার্গেট হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করা। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হলে কোথায় থাকতে হবে? অটোক্যাড ডিফল্ট অবস্থায় কিন্তু সেটাতেই থাকে। ড্রয়িং উইন্ডোজ কালার আসছে না, দেখেন আমার এটা 2D মডেল স্পেস। 2D মডেল স্পেস এবং 3D মডেল স্পেসের মধ্যে আমি পার্থক্য কিছুক্ষণ পরে বলছি। আমরা 2 ডিমেনশনাল ড্রয়িং অবশ্যই 2D মডেল স্পেসেই করব। ঠিক আছে, যেটা বললাম আমরা মডেল স্পেস বা ড্রয়িং স্পেস আমরা বলতেছি। তাহলে এই 2D মডেল স্পেসের মধ্যে অনেকগুলো অপশন আছে। আর দেখেন এখানে যদি চেঞ্জ করেন আপনি, এখানে কিন্তু এগুলো চেঞ্জ হবে। এগুলো চেঞ্জ করলে এখানে চেঞ্জ হচ্ছে, তাই না? তার মানে এগুলো হচ্ছে এটার পার্সপেক্টিভে এই অপশনগুলো দেখাচ্ছে। তাহলে আমার কোথায় থাকতে আসতে হবে? 2D মডেল স্পেস। 2D মডেল স্পেসের প্রথম অপশনটা হচ্ছে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড, তাই না? প্রথম অপশনটা হচ্ছে কি ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড। তাহলে আমার টার্গেট হচ্ছে এটাকে চেঞ্জ করা। তাহলে এটা কি কালার আছে এখন, এটা শো করতেছে এখানে 33, 40, 48, এগুলা মিন করতেছে হচ্ছে ওই এখানে যে কালারটা আছে এটার কালার কোড। প্রত্যেকটা কালারের কোড আছে। তো এটা হচ্ছে বিভিন্ন কালার ম্যাচ করে এই কালারটা আসছে 33, 40, 48। তার মানে কি তিনটা কালারের কম্বিনেশনে এই কালারটা আসছে। তাহলে আমার দরকার হচ্ছে কি ব্ল্যাক। আপনি যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন, দেখবেন এখানে একটা অপশন আসবে যে যে কোনো কালার আপনি করতে পারেন এখান থেকে। ঠিক আছে, এই যে ব্ল্যাক অপশন পাচ্ছেন না? তাহলে দুইটার মধ্যে পার্থক্য দেখেন, এখন আছে হচ্ছে এটাতে, আর আমি করতে যাচ্ছি এটা। ঠিক আছে, ব্ল্যাকটা। এখানে ব্ল্যাকে ক্লিক করলাম। ব্ল্যাকে ক্লিক করার পর এখন ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। দেখেন এখানের কালার আর এখানের কালার মধ্যে কি অনেক ডিফারেন্স না। এখনো কিন্তু আমি অ্যাপ্লাই করি নাই, সেজন্য এখানে এখনো আগের কালারটা আছে। আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমার এটা কি পিওর ব্ল্যাক হয়ে যাবে। ওকে, এটা একটা অপশন আপনার প্রথমে ইনস্টল করার পর কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। বুঝতে পারছেন তো নাকি? ওকে, আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস একটু বলে যাই আর কি। অনেকের এটা অনেক সময় মাথায় আসে আর কি। অনেকে যারা প্রফেশনাল ফিল্ডে কাজ করে, প্রফেশনালি কাজ করে, তারা এই জিনিসটা বড় থাকে। এই যে এই লাইনগুলা এরকম লম্বা লম্বা থাকে। তো এই জিনিসগুলা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মাউস পয়েন্টার। ঠিক আছে, দেন আমি উপরে গেলে মাউস পয়েন্টারটা একরকম, আমার মডেল স্পেসে বা ড্রয়িং স্পেসে মাউস পয়েন্টারটা কি অন্যরকম। এখানে আবার দুইটা অপশন আছে, চারটা লাইন দেখতেছি, আর মাঝখানে একটা কি দেখতেছি, বক্স দেখতেছি। চারটা লাইন, দুইটা জিনিসের আবার নামও আছে। এই চারটা লাইনকে আমরা বলি ক্রস হেয়ার, আর মাঝখানে যেটা এটাকে বলি পিক বক্স। তাহলে দুইটার কিন্তু আলাদা আলাদা কাজও আছে। ঠিক আছে, কি কাজ আমি যদি একটু দেখা জাস্ট একটু বলে দেখা যাচ্ছে আর কি। দেখেন আমার এখানে টুলবার আছে হোম ট্যাবের, এখানে এটা হচ্ছে ড্র টুলবার। ড্র করার জন্য, নতুন করে ড্র করার জন্য আমরা এই কমান্ডগুলো ইউজ করব। আর ড্র করার পরে কোনো কিছু মডিফাই করতে হলে, চেঞ্জ করার জন্য আমরা মডিফাই টুলবার ইউজ করব। ঠিক আছে, দেন আমি যখন ড্র টুলবার থেকে জাস্ট লাইন কমান্ডটা নিলাম, এখন আমার পিক বক্স আছে, মাঝখানে বক্স আছে নাই। তার মানে এখন আমি ড্রয়িং করার সময় আমার শুধুমাত্র ক্রস হেয়ারটা থাকবে, তখন পিক বক্স চলে গেছে। কিন্তু আমি যখন মডিফাইতে যাব, মডিফাই থেকে কমান্ড নিব, তখন কি আছে শুধুমাত্র পিক বক্স। এই জন্য এটাকে আমরা অনেক সময় সিলেকশন বক্সও বলি, সিলেক্ট করার জন্য। তো এই যে বক্সটা আছে, এই বক্সটা যদি ছোট থাকে, তাহলে বেশ ছোট থাকলে আপনার জন্য কাজে একটু অসুবিধা হবে। কি অসুবিধা? সিলেক্ট করতে গিয়ে আপনাকে অনেক কাছে যেতে হবে। আর আমার বক্সটা যদি বড় হয়, সিলেক্ট করার জন্য আমার জন্য কি হবে, ইজি হবে। তাহলে আমার এই জিনিসটাকে বড় করার দরকার পড়ে। ঠিক আছে, তাহলে আমার এখন টার্গেট হচ্ছে দুইটা জিনিস বড় করা, বড় ছোট করা। একটা হচ্ছে ক্রস হেয়ারকে কিভাবে বড় করবেন, ছোট করবেন, আর একটা হচ্ছে পিক বক্সকে কিভাবে বড় করবেন, কিভাবে ছোট করবেন। এই দুটার মধ্যে ক্রস হেয়ারটা বড় না করলেও চলে, কিন্তু অনেকে দেখবেন প্রফেশনালি করে। এই যে আমি ডিসপ্লেতে আছি, ডিসপ্লেতে থাকা অবস্থায় দেন এখানে অপশন আছে ক্রস হেয়ার। ঠিক আছে, এটা এখন পাশে আছে। আমরা যদি এটাকে বাড়াই, দেখবেন এটা বড় হয়ে যাবে। অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, দেন এই যে বড় হয়ে গেছে। যারা অনেক সময় আমরা এটা ইউজ করি, অনেকে কি জন্য, কোন একটা অবজেক্ট হরিজন্টাল ভার্টিক্যালি কে
পারপেন্ডিকুলার আছে কিনা দেখার ছবিতে, মানে আমি ইজিলি একটু দেখে নিলাম যে কোন একটা ড্রয়িং এ কোন একটা জিনিস কি আছে কিনা, এরকম পারপেন্ডিকুলার এরা এরা একই লাইনে আছে কিনা, পারপেন্ডিকুলার লাইনে আছে কিনা, জাস্ট একটু চেক করার জন্য হয়তো এটা অনেকে করে, অনেকে একটু প্রফেশনাল দেখার জন্য কি এরকম করে, এটা তেমন বেশি ইফেক্টিভ কোনো কিছু নাই। ঠিক আছে, আচ্ছা আমার টার্গেট হচ্ছে এখন কাকে বড় করা, পিক বক্সটাকে বড় করাটা দরকার পড়ে। কেন? পিক বক্স বড় করলে আপনার সিলেকশন করতে কি হবে, সুবিধা হবে। তাহলে পিক বক্সটা কোন কাজের জন্য বলছিলাম, সিলেকশন। তাহলে এটা পাবেন হচ্ছে সিলেকশন অপশনে। ঠিক আছে, সিলেকশন মানে এটা সিলেকশন টুলস। তাহলে সিলেকশন এই যে ওখানে অপশনস এর মধ্যে আছে, অপশনস এর মধ্যে কোথায় আসছে এখন, সিলেকশন আসলাম। সিলেকশনের মধ্যে যে পিক বক্স, পিক বক্সটা বেশি বড় করবেন না, আবার এরকম করে দিবেন না যে বড় করে দিছি, তাইলে কি হয় অসুবিধা হবে। আপনি যখন কাজ করবেন, ছোট ছোট কাজ করবেন, তখন সিলেক্ট করতে গিয়ে তো সে বড়, তাহলে সে একটা সিলেক্ট করতে গিয়ে আরেকটাকে সিলেক্ট করে ফেলবে। এত বেশি বড় করা যাবে না, আবার প্রবলেম ক্রিয়েট করে। ঠিক আছে, আমরা বড় করতেছি মোটামুটি মিডিয়াম সাইজের আর কি। হ্যাঁ, কোনো কারণে যদি আপনি ছোট 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 কাজ করতেছেন, তখন এটা এসে কি করে দিতে পারেন, ছোট করে দিতে পারেন, তখন জুম করে কাজ করবো আর কি। ঠিক আছে, তো এটা শিখে রাখা দরকার। কেন? আপনার গ্রিপ সাইজটা বড় ছোট করা দরকার হতে পারে, আমরা মোটামুটি মাঝারি সাইজে রাখলাম আর কি, যাতে আমার দুই ক্ষেত্রে অসুবিধা না হয়। ওকে, সরি, এটা হচ্ছে গ্রিপ বক্স, আমরা পিক বক্সের কথা বলতেছি। পিক বক্স, গ্রিপ বক্সটা কি এটা আমরা পরে শিখবো। ঠিক আছে, গ্রিপ বক্সের এখন কাজ নাই আপাতত। তাহলে পিক বক্সটা বুঝতে পারছেন নাকি? এখানে আর অন্য কোনো কিছুতে কোনো কারণে চেঞ্জ করবেন না। কেন? চেঞ্জ করতে গেলে উল্টা পাল্টা হয়ে যাবে। আমার সাথে আমি একটা বলতেছি, আপনি হয়তো আপনার ওখানে কাজ করবে না। শুধুমাত্র এই দুইটা জিনিস আমরা চেঞ্জ করলাম, একটা হচ্ছে কি ডিসপ্লেতে এসে কালার, আর হচ্ছে সিলেকশনে এসে পিক বক্স সাইজ। গুরুত্বপূর্ণ জিনিস এই দুইটাই। অন্য আরেকটা জিনিস আমরা এখান থেকে শিখবো, সেটা হচ্ছে ওপেন এন্ড সেভে। ওপেন এন্ড সেভের এই জিনিসটা গুরুত্বপূর্ণ তেমন না, কিন্তু আবার গুরুত্বপূর্ণ। কেন? কারণ ওপেন এন্ড সেভে আমি এখন যদি অটোক্যাড, আমি কোন ভার্সনে কাজ করতেছি, 22-এ। এখন আমি যদি আমার ফাইলটা সেভ করি, কোন ভার্সনে সেভ হবে, তাই না? আমি এখন যদি 22-এ কাজ করি, আমার ড্রয়িংটা যদি অটোক্যাড 22-এ সেভ করি, এটার ফাইলটা আমি যদি ফাইলটা পাঠাইছি বন্ধুকে, তার কাছে আছে অটোক্যাড 18, তাহলে ফাইলটা কি ওপেন হবে? ওপেন হবে না, কারণ আপডেট ভার্সনে এটা লোয়ার ভার্সনে কি হয় না, ওপেন হয় না। তাহলে ওপেন হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, লোয়ার ভার্সনে কম্প্যাটিবিলিটি করেই সেভ করতে হবে। মানে আমি এমন ভাবে ফাইলটা সেভ করব যাতে কি সকল ভার্সন অন হয়। যদি কোনো কারণে আমি এখান থেকে ফাইল নিয়ে গেলাম অন্য জায়গায়, ওখানে নিয়ে গিয়ে দেখতেছি ওর কাছে আছে অটোক্যাড 7, এরপরে কি শেষ, আর কিছু করার নেই তখন। ঠিক আছে, তাহলে আপনি ফাইলটা সেভ করার সময় এমন ভাবে সেভ করবেন যাতে কি ওই প্রবলেমটা না পড়ে। অথবা আপনি একজনকে পাঠিয়ে দিয়েছেন ফাইলটা, তার কাছে আছে অটোক্যাড 7, আপনি তো জানেন না, আপনি তাকে পাঠিয়েছেন এটা, আপনি আপডেট ভার্সনের কাছে, এটা এই প্রবলেম আমি অনেকবার পড়ছি, যে পাঠিয়ে দিছি, যেমন আমি অটোক্যাড আর্কিটেকচার একটা ফাইল পাঠাইছি একজনকে, তার কাছে আপডেট ভার্সন আছে কিন্তু অটোক্যাড ওপেন হচ্ছে না, তার কাছে অটোক্যাড আর্কিটেকচার নাই। কারণ একটার সাথে একটা কি হয়, কম্প্যাটিবিলিটি মিলতে হয়, নাহলে ওপেন হবে না। তো এখানে ওপেন এন্ড সেভ এ দেখেন, সেভ এস কত আছে, 18। এটা ডিফল্ট অবস্থায় কিন্তু অটোক্যাড 18 লেখা আছে। তার মানে আমি যদি এখানে চেঞ্জ না করি, তাহলে সে কততে সেভ হবে, 18তে, 18 কম্প্যাটিবিলিটি হয়ে সেভ হবে। তাহলে কোথায় রান করবে, 18 থেকে উপরের দিকে, নিচের গুলো তার কি হবে না, সে রান হবে না। তাহলে আমি বলছি কি, আমরা সাধারণত আপনি যখন এটা কিন্তু একবার চেঞ্জ করলে, আপনি যতক্ষণ পর্যন্ত অটোক্যাড আনইনস্টল করবেন না, অথবা ডিফল্ট সেটিং দিবেন না। আমি যে ডিফল্ট সেটিং দিছি না, আমি কিন্তু এটা চেঞ্জ করে দেখেছি আগে, প্রত্যেকটা ক্লাস আমরা চেঞ্জ করি। আমি যখন ডিফল্ট সেটিং দিছি, আবার কোথায় চলে আসছে, 18তে চলে আসে। আপনি আপডেট ভার্সন 24 ইউজ করতেছেন, তখন দেখবেন ওখানে ডিফল্ট অবস্থায় দেওয়া আছে 22। কারণ এটা কি না, এটা সবসময় 18 থাকবে তা না। এই আমি যে সফটওয়্যারটা ইউজ করতেছি, এটাতে ডিফল্ট অবস্থায় কত আছে, 18 আছে। তাহলে আমার টার্গেট হচ্ছে এমন ভাবে আমরা সেভ করব ফাইলকে যাতে সে প্রত্যেকটা ভার্সনে কি হয়, অন হয়। 7 এর নিচে বাংলাদেশে আর কি ইউজ করে না, অটোক্যাড 7 এর নিচে আর ইউজ করে না। তাহলে আমাকে এখানে কত করলে সুবিধা হবে আমার জন্য, অটোক্যাড 7, যেন ড্রপ ডাউনে ক্লিক করে আপনি এটা ইনস্টল করার পর প্রথমে এই জিনিসগুলো চেঞ্জ করে নেবেন। কেন? এটা যদি একবার চেঞ্জ করে দেন এখানে, তাহলে প্রত্যেকবার আপনার সেভ করার সময় এটা নিয়ে আর টেনশন করতে হবে না, সে অটোমেটিক ওই ভার্সনে সেভ করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি ইনস্টল আনইনস্টল করেন নাই অথবা ডিফল্ট সেটিং এ যান নাই। ক্লিয়ার? তাহলে কত রাখবো এখানে, এটা ড্রপ ডাউনে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো অপশন আসে, অনেকগুলো অপশন। এর মধ্যে এখানে আবার আপনাকে খেয়াল রাখতে হবে, 2007 করবেন তো ঠিক আছে, কিন্তু আপনার ফাইলের এক্সটেনশনটা কি আছে সেটাও খেয়াল রাখতে হবে। দেন এখানে আমি যে অটোক্যাড 7 LT, LT মানে লাইট ভার্সন, অটোক্যাড 2007 ড্রয়িং, এরপর এক্সটেনশন কি .dwg, .dwg হচ্ছে ক্যাড ফাইলের এক্সটেনশন। ঠিক আছে, এখন কেউ যদি নিচে এসে ডিএক্সএফ করে দেন, তাহলে এটা আর কি হবে না, এটা অটোক্যাড আর রান করবে না আবার। ঠিক আছে,
তাহলে কি থাকতে হবে? .dwg, ঠিক আছে? এটা হচ্ছে CAD ফাইলের এক্সটেনশন, CAD এক্সটেনশন। তাহলে এখান থেকে আপনি AutoCAD 7 LT 2007 এটা করে রাখতে পারেন। ওকে, আমি দিলাম 7। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? তো এটা তো বেশি গুরুত্বপূর্ণ না, আমি বলছি আপনি আপনার কাজের জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু কখন গুরুত্বপূর্ণ হবে? যখন কাউকে পাঠাবেন বা অন্য কোনো পিসিতে যাবেন, তার কাছে যদি লোয়ার ভার্সন থাকে তাহলে আপনি প্রবলেমে পড়বেন। ঠিক আছে? তো এই জিনিসটার জন্য একবার চেঞ্জ করে দিলে আপনার, আমি এখন সেটিংসে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আমার এটা নিয়ে আর টেনশন করতে হবে না। আমি অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে? আমি এটার ইফেক্টিভনেসটা একটু দেখি অ্যাকচুয়ালি কাজ করছে কিনা, তাই না? এখানে অ্যাপ্লাই দিলাম, এরপর ওকে দিলাম। আমরা আমাদের ফাইল সেভ করার জন্য শর্টকাট কি? সেভ কন্ট্রোল এস, এটা সবাই জানেন, কন্ট্রোল এস, তাই না? এখানে অনেক জায়গায় আছে, এই যে এখানেও সেভ এর অপশন আছে, আপনি এখানে আসলেও সেভ এর অপশন পাবেন। তো আমরা এগিয়ে যাচ্ছি না, কন্ট্রোল এস দিলাম সেভ করার জন্য কোন একটা ফাইলকে, যেটা আমি এখন একবারও সেভ করি নাই, তাই না? তাহলে কন্ট্রোল এস, দেখেন এটা আমি যেটা করছি সেটা ইফেক্টিভ হয়েছে কিনা দেখেন। এই যে এখানে ফাইল টাইপ কি আসছে, তাই না? অটোমেটিক চলে আসছে। আপনি যদি ওখানে না করতাম তাহলে প্রত্যেকবার আপনাকে সেভ করার সময় এখানে এসে চেঞ্জ করতে পারেন আপনি। ঠিক আছে? তাহলে মাথায় রাখতে হবে, নাহলে আবার অনেক সময় হয় কি ভুলে করি নাই, তাই না? হইতে পারে, সেজন্য ওখানে চেঞ্জ করলে এখানে কি আপনাকে আর টেনশন করতে পারেন। কিন্তু আপনি ওখানে যদি না করে থাকেন এখানে এসে চেঞ্জ করতে পারবেন। তখন প্রত্যেকবার সেভ করার সময় আপনাকে কি করতে হবে? এখানে বারবার চেঞ্জ করতে পারে। অনেক সময় আমরা ভুলে যাই আর কি। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছেন নাকি? এই জিনিসটা আমরা চেঞ্জ করলাম আর কি। ওকে, আমরা ফাইল কিভাবে সেভ করব এটা তো জানেন। সেভ এস দিয়ে এখন কোথায় সেভ করবেন? অবশ্যই আপনারা ফাইল সেভ করার সময় এখানে আমাদের পিসিতে যে সি ড্রাইভ থাকে, সি ড্রাইভে করবেন না। সি ড্রাইভে সেভ করলে কি হয়? উইন্ডোজ ক্র্যাশ করলে আপনার ফাইলও চলে যাবে। তাহলে সি ড্রাইভ ছাড়া অন্য ড্রাইভে সেভ করবেন, অন্য ডিস্কে। ঠিক আছে? অন্য কোনো ডিস্কে আপনার নামে অথবা আপনার নাম দিয়ে, ব্যাচ নাম দিয়ে একটা ফোল্ডার করবেন আর কি। এটা আমরা পরের ক্লাস থেকে করতে পারি, আপাতত ওদিকে না যাই আমরা। আজকে আমাদের সেটিংসে সেভ এর দরকার নেই আর কি। আচ্ছা, এরপর সেটিংস আর কি আছে আমি একটু দেখে আসি অপশনসে। তাহলে অপশনসের মধ্যে আমি ডিসপ্লের ব্যাপারে কথা বললাম, আর কোনো কিছু আপনার চেঞ্জ করতে হবে না। ওপেন সেভ এর ব্যাপারে কথা বলছি, এখানেও কোনো কিছু চেঞ্জ করবেন না। কেন? এটা অটোক্যাডের একটা জিনিস মনে রাখবেন, আপনার ফাইল যদি আমরা সাধারণত কাজ করি অনেকক্ষণ ধরে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। এখন যদি মাঝখানে আপনি কন্ট্রোল এস না দেন তাহলে কি হবে? সেভ হবে না, তাই না? কন্ট্রোল এস কেন দিই? আপনি আধা ঘন্টা ধরে কাজ করছেন কিন্তু কন্ট্রোল এস দেন না বা সেভ দেন না একবারও, তাহলে ইলেকট্রিসিটি চলে গেছে হুট করে, আপনার পাওয়ার কি নাই, পাওয়ার ব্যাকআপ নাই, আপনার সব কাজ কি চলে যাবে, তাই না? সেভ করে নাই তো। কিন্তু অটোক্যাডে এই অপশনটা, আপনি অটোমেটিক সেভ এর অপশনটা এখানে আছে দেখেন। অটোক্যাডে ডিফল্ট অবস্থায় অটোমেটিক সেভ এর অপশন রাখছে কত মিনিট? মানে প্রতি 10 মিনিট পর পর সে একবার অটোমেটিক সেভ করবে। ঠিক আছে? এখন আপনি 10 মিনিট সে সেভ করছে, 9 মিনিট পর্যন্ত, 9 মিনিট পরে গেছে গা, এর পাওয়া, তাহলে কি হবে না? ওই 9 মিনিটের কাজ আপনি আর কি পাবেন না। ঠিক আছে? তো আপনি যদি চান এটাকে আপনি কি করে রাখতে পারেন? আরেকটু কমাই দিতে পারেন। এখানে একটা কমাই দেওয়া আবার অসুবিধা আছে। যেমন আপনি আপনার পিসি যদি দুর্বল হয়, আপনি কাজ করতেছেন একটা প্রজেক্টের 80টা ড্রয়িং দিয়েছে, সেভ করতে করতে কয়টা এরকম হয় না? দেখবেন অনেকগুলা বই থাকে। তাহলে এতটা ড্রয়িং হয়ে গেছে, ফাইলটা এত ভারী হয়ে গেছে, সেভ হইতে আপনার প্রসেসর এত দুর্বল, সেভ হইতে হয়তো 30 সেকেন্ড লাগতেছে। তখন আপনার জন্য আবার কি হবে? এটা বিরক্তির কারণ হতে পারে। ঠিক আছে? তো এই জন্য এই জিনিসগুলো আপনি আপনার প্রসেসরের উপর, আপনার কম্পিউটারের উপর নির্ভর করে বাড়ায় কমায় রাখতে পারেন। এটা আমরা অনেক সময় আপনি অফ করে রাখতে পারেন, আপনার পাওয়ার সেভার আছে যদি বিরক্তিকর হয় আর কি। কিন্তু আমাদের দেখবেন 16 জিবি র্যাম, আপনার সেভ কন্ট্রোল দিচ্ছেন, সেভ হচ্ছে যে বুঝতে পারতেছেন না, তাই না? সেক্ষেত্রে অটোমেটিক সেভ এর তেমন অসুবিধা নাই আর কি। তো অটোমেটিক সেভটা যদি আপনি চান যে একটু কমায় রাখতে, আপনি কমায় রাখতে পারেন। তাহলে কি হলো? কোনো কারণে আপনার পাওয়ার সাপ্লাই চলে গেল, ব্যাটারি ব্যাকআপ চলে গেল, হুট করে বন্ধ হয়ে গেলে কি এটা কম সময়ের জন্য কি হইলো আর কি। আর কাজ করতে যখন আপনি প্রফেশনাল কাজ করবেন, কন্ট্রোল এসটা অটোমেটিক কাজ হইতে হবে আর কি। কিছুক্ষণ পর পরে কি মানে অনেকে আমি যেমন কাজ করতে গিয়ে অনেক সময় নিজের ভুলে কি কন্ট্রোল এস চাপি, এটা প্র্যাকটিসে চলে আসবে আর কি। ঠিক আছে? এই জিনিসটা চেঞ্জ করার যদি দরকার হয় আর কি, ইফ এনি কেস। আর যদি দরকার না হয় আপনি 10 মিনিটে রাখেন। ঠিক আছে? আর যদি প্রসেসর দুর্বল হয়, যে দেখতেছেন যে 10 মিনিট পর পর সেভ হচ্ছে, আপনার জন্য বিরক্তির কারণ হচ্ছে, আপনি এটা অফ করে দিতে পারেন। তাহলে কি হবে না? অটোমেটিক সেভে যাবে, যখন আপনি কন্ট্রোল এস দিবেন তখনই কি হবে? সেভ হবে শুধুমাত্র। আমরা এটা নিয়ে এত বেশি না করি, একটা অটোমেটিক সেভটা থাকবে। চাইলে আপনি কমাইতে পারেন অথবা বাড়াইতে পারেন। বুঝতে পারছেন তো নাকি? এখানে আমাদের আর কোনো কিছু চেঞ্জের দরকার পড়বে না, দরকার পড়ে না আর কি। ঠিক আছে? এতটুকুই হচ্ছে আমাদের মোটামুটি অপশনস এর মধ্যে। এই কয়েকটা জিনিস আপনি সেটিংসে করে রাখলে আপনার জন্য মোর দেন এনাফ।
ওকে, আমি এখানকার কিছু জিনিস নিয়ে কথা বলি, কারণ এগুলো আমাদের লাগবে আর কি। ইন্টারফেস আমি বলছি কি, আমি সবকিছু নিয়ে এত বেশি ডিটেলসে যাব না, কেন এগুলা পরবর্তীতে আপনার মনে থাকবে না আর কি, মনে থাকে না অনেক সময়। তাহলে এখানের মধ্যে আমার এই যে একটা অপশন আছে দেখছেন নিচে একটা সাদা লাইন দেখা যাচ্ছে, তাই না? এখানে যে এটাতে ক্লিক করে আমি যদি উপরে উঠাই, দেখবেন এই যে লাইনটা এখানে হচ্ছে, এটা আমি যদি এখান থেকে কোনো একটা কমান্ডে ঢুকি, এটা এখানে কমান্ডটা শো করতেছে, এটাকে বলে কমান্ড লাইন। কমান্ড লাইন দেখেন আমার একই জিনিস দুই জায়গায় দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে। অটোক্যাডে ইনপুট প্রসেসটা দুই ধরনের ইনপুট প্রসেস আছে, একটা হচ্ছে কমান্ড লাইনের মাধ্যমে আর একটা হচ্ছে ডাইনামিক ইনপুট মোডের মাধ্যমে। ঠিক আছে, কয়টা ইনপুট মোড? দুইটা, একটা হচ্ছে কমান্ড লাইন আর একটা হচ্ছে কি, আমরা আমাদের ম্যাক্সিমাম কাজই আমি ডাইনামিক ইনপুট মোডে করে ফেলবো, কিন্তু আমাদের কমান্ড লাইনটাও লাগবে, কেন এখানে কিছু সাব কমান্ড আসবে, সেগুলো আমরা ইউজ করব। তাহলে অনেক সময় এরকম হতে পারে আপনার এই যে এখানে ক্যান্সেল ক্যান্সেল দেখছেন না, এটাতে ক্লিক করে গেছে, ক্লোজ হয়ে গেছে আপনার কমান্ড লাইন, ঠিক আছে না, হইতেই পারে। তো কমান্ড লাইন তো আমার দরকার, তাই না? তাহলে এটার শর্টকাটটা আমরা মনে রাখতে, এটা লিখে রাখতে পারেন। অনেক সময় এটা প্র্যাকটিস আমরা কি করতে করি না, আমরা অনেক সময় এটা ইউজ করি না, না করতে না করতে ভুলে যাই। ঠিক আছে, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল+9। কন্ট্রোল+, যে আমি আমার এখানে কিন্তু নিচে উঠতেছে কন্ট্রোল আর 9, যে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে CTRL যেটা আছে এটা চেপে ধরে 9 চাপলে দেখেন আমি কন্ট্রোল 9 দিলে চলে যাচ্ছে, কন্ট্রোল চেপে 9 দিলে ব্যাক করতেছে, তাই না? এটা হচ্ছে একটা অপশন আর কি, কন্ট্রোল+9, কন্ট্রোল চেপে ধরে দিতে হবে, CTRL। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি উপরে দেখাচ্ছি এটা নিচে থাকে আর কি, তাই না? আমি এটাকে উপরে রাখতেছি কেন, আমার সুবিধার্থে। আমার নিচে যে লেখাগুলো আছে, আমি যখন টাইপ করতেছি এখানে লেখাগুলো আসে, আরেকটা সফটওয়্যার ইউজ হচ্ছে আর কি, সে কারণে আমি কমান্ড লাইনটা উপরে রাখতেছি। আপনারা নিচে রাখবেন, উপরে রাখবেন, উপরে রাখলে কাজের স্পেসটা কমে যায় আর কি। তো আমি এটা দেখার সুবিধার্থে আমি উপরে আনলাম আর কি। এটাকে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে ডট করা আছে না, আপনি চাইলে এটাকে নিচে, পাশে, যে কোনো জায়গায় এটাকে আবার বড় ছোট করতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে মাউস যদি আনেন দেখবেন একটা অ্যারো আসবে, এটা দিয়ে আপনি ছোট বড় করতে পারেন। তো এইগুলো এত বেশি আপনার জন্য চেঞ্জ করার ইফেক্টিভ কিছু না। তাহলে এটা আরেকটা অপশন আছে, দেখেন আমি ক্যান্সেল করলাম আর কি। এটার নাম কি বলছি? কমান্ড লাইন। কমান্ড লাইন, তাই না? এখন নাই, আপনি যদি কন্ট্রোল+9 মনে নাই, কমান্ড লাইন এটা তো মনে থাকার কথা। আপনি যদি কমান্ড, এই যে COMM, এই যে কমান্ড, এই যে কমান্ড লাইন, বুঝছেন? এটা এখন যেটা আসছে এটা কোথায় আসছে, এই লেখাগুলো কোথায় আসছে? আমার ইনপুট মোড দুইটা বলছিলাম, একটা হচ্ছে কমান্ড লাইন তো নাই, এখন হচ্ছে ডাইনামিক ইনপুট মোডে আসছে, ঠিক আছে? দুই জায়গায় দুইভাবে আমি ইনপুট দিতে পারি। এই যে কমান্ড লাইন, COMM টাইপ করলে কমান্ড লাইন আসছে, এই যে কমান্ড লাইন আমি যদি ক্লিক করে সে আসবে, যেটাই মনে থাকে আপনার, ঠিক আছে? আরেকটা প্রসেস হচ্ছে কি, ডিফল্ট সেটিং এ চলে যাবেন, তাইলেও চলে আসবে সে, তাই না? মানে সব সেটিংস এর চেঞ্জ করে আবার ডিফল্ট আসতে হলে কি ওটা করবেন, বুঝতেছেন না যে কি মনেই নাই, তখন কি করে দিবেন, ডিফল্ট সেটিং এ চলে যাবেন, রিসেট ডিফল্ট সেট করে দিবেন, তাইলে আবার নতুন জায়গায় চলে আসবে আর কি। ওকে, তাহলে কমান্ড লাইনের ব্যাপারটা বুঝছেন তো নাকি? ওকে, এখন এখানে এখানে এই জায়গাগুলো অনেক সময় আমাদের লাগবে। এখানে কয়টা ফাইল ওপেন হচ্ছে, এই জিনিসটা অনেক সময় অনেকের হাইড হয়ে যায়। কেন হাইড হইতে পারে? কাজ করতে গিয়ে এটা চলে যেতে পারে, যেটা আমার লাগবে বলছি, যদি চলে যায় তখন কি করবেন? এই যে আমার স্টার্ট দেখাচ্ছে, ড্রয়িং 1 দেখাচ্ছে, তাই না? এগুলা কোথায় থাকবে? এই যে আমি হোম ট্যাবে আসছি, হোম ট্যাবে থেকে এদিকে যদি আসেন, এখানে একটা ভিউ ট্যাব আছে, তাই না? ভিউ ট্যাবে আসেন একটু, এখান থেকে আমি কয়েকটা জিনিস দেখা যায় খুব তাড়াতাড়ি। ভিউ ট্যাবে আসছি, এই ভিউ ট্যাবের মধ্যে দেখেন যেগুলো ব্লু হয়ে আছে এরা অ্যাক্টিভ হয়ে আছে, ঠিক আছে? এর মধ্যে এই যে ফাইল ট্যাব, এটা হচ্ছে ফাইলস গুলার ট্যাব, এই ফাইল ট্যাব, এটাতে ক্লিক করলে দেখবেন চলে গেছে, কোথায় ক্লিক করছে চলে গেছে, তাই না? তার মানে আমার এখানে কয়টা ফাইল আছে, কি আছে, আমি এখন অন্য ড্রয়িংটা ওপেন করার জন্য আমি কি পারতেছি না, তাই না? এই যে ফাইল ট্যাবটা, ঠিক আছে, দেখবেন এটা যদি এখানে না থাকে, এই ফাইল ট্যাবটা অন করবেন, ওকে, এখন চলে আসবে, ক্লিয়ার? পাশে একটা লেআউট ট্যাব ওপেন আছে, এই লেআউট ট্যাবটা কি, এই যে নিচে দেখেন এখানে, হ্যাঁ, এই জিনিসটাও অনেক সময় অনেকের প্রবলেমে পড়তে পারেন। এই যে মডেল স্পেস আর হচ্ছে লেআউট 1 লেখা আছে, তাই না? কেউ যদি এখানে লেআউটে ক্লিক করে দেন এরকম চলে আসবে। তো এই লেআউট ট্যাবটা আমরা ইউজ করে হচ্ছে প্রিন্টের কাজে, ঠিক আছে? আমি আপনাদেরকে, যদি আপনারা অ্যাক্টিভ থাকেন, মানে সময় এবং গুরুত্ব দেন, তাহলে আমি প্রিন্টের ব্যাপারে আপনাদেরকে এমন কিছু শিখাবো যেটা অনেক ভালো ভালো প্রফেশনাল লেভেলের ট্রেনারও পারে না, ঠিক আছে? লেআউটের মাধ্যমে যদি আপনারা সেই পর্যন্ত, কি এটা যেহেতু লাস্টের দিকে কথাবার্তা বলতেছে আর কি, অনেক অনেক আমি তো অনেক দিন ধরে এগুলা দেখতেছি, অনেক ট্রেনার এখানে আমাদের অনেক, আমার কিন্তু এখানে আরেকজন ট্রেনার আছে, সেও পারে না,
এটা অফ রেকর্ডে পড়ি আর কি। বলছি লেআউটটা আপনি যখন এরকম চলে আসবেন তখন বুঝবেন যে আপনি কোথায় চলে আসছেন, লেআউটে চলে আসছেন। তাহলে আমরা ড্রয়িং করবো কোথায়, মডেল স্পেসে, মডেলে, এই যে মডেল স্পেসে এই যে মডেল এবং লেআউট যে লেখা আছে, এই যে এই ট্যাবটা যে দেখাচ্ছে এটা হচ্ছে লেআউট ট্যাব। এটা যদি অফ করে দিয়ে দেখবেন এগুলো চলে গেছে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু লেআউটটাকে প্রিন্ট দিব বলছি, তাহলে আমার লেআউটটা লাগবে পরবর্তীতে, সেজন্য আমরা কোথায় আসছে, ভিউ ট্যাবের এই যে লেআউট ট্যাবে, ওকে। এটা লাগবে আর কি, ওকে। তো এগুলা মনে রাখার চেষ্টা করবেন আর কি, ওকে। আরেকটা জিনিস আসবে, আমরা আপনাদের উপরে যে আমি বলছিলাম ওয়াই কিওয়ার্ড দেখা যাচ্ছে, তাই না? আমার এখানে এখন কিন্তু নাই, ডিফল্ট সেটিং আমি চলে গেছি। ফাইল, আপনাদের এখানে আরো কিছু অপশন দেখা যাচ্ছে না, হোমের উপর আরেকটা ট্যাব আছে না, হ্যাঁ, আমার এখানে এখন নেই। ডিফল্ট সেটিং কিন্তু সেটা থাকবে না, সেটাকে বলে মেনু বার। তো মেনু বারটা আমরা দুই প্রসেসে আনতে পারি, একটা হচ্ছে কমান্ড লিখে, আরেকটা হচ্ছে এখান থেকে, এই যে উপরে এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। উপরে এই যে এখানে একটা অ্যারো আছে না, ড্রপ ডাউন, এটাতে ক্লিক করেন সবাই, ঠিক আছে, করছেন? ক্লিক করার পর দেখেন এখানে নিচের দিকে আসলে দেখবেন এই যে শো মেনু বার একটা অপশন আছে। শো মেনু বার লেখা মানে কি, এখন হাইড হয়ে আছে। আপনাদের শো করলে কি লেখা আসবে, হাইড আসবে। তাহলে আমার যেহেতু হাইড আছে, আমার কি আসছে, শো আসছে। এটাতে ক্লিক করলে মেনু বারটা আসবে, ওকে। তাহলে মেনু বারটা আমরা, এটা আমাদের তেমন বেশি কাজে লাগে না, কেন? কারণ মেনু বারের সবকিছু কিন্তু এখানে আছে, ঠিক আছে। তারপর আমরা এটা রাখবো কেন, আমাদের ওয়াই কিওয়ার্ড যখন ইনস্টল করব তখন সে মেনু বারে শো করবে, ঠিক আছে। সেজন্য যখন আমি ইনস্টল করবো দেখবেন অটোমেটিক আমার মেনু বারটাতে কি ওটা অ্যাড হবে আর কি, ওকে। আরেকটা জিনিস, আমরা এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবার, এই যে এখান থেকে এগুলো সাধারণত আমাদের লাগে না, কেন? আমরা কন্ট্রোল এস, প্রিন্ট এগুলো অন্যভাবে ইউজ করব। তো কুইক অ্যাক্সেস টুলবারে আমরা আরেকটা জিনিস এনে রাখতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আর কি, এখানে ক্লিক করে এই যে নিচে একটা অপশন আছে ওয়ার্ক স্পেস, ঠিক আছে, ওয়ার্ক স্পেসটা একটু আনে রাখতে পারি, ঠিক আছে। কেন এটা এই ওয়ার্ক স্পেসটা লাগবে, আপনি যদি 2D থেকে 3D তে, 3D থেকে 2D তে আসতে চান তখন ওয়ার্ক স্পেস সুইচ করতে হবে, ঠিক আছে। এই যে আমি এখানে এনে এই যে ওয়ার্ক ড্রাফটিং এন্ড অ্যানোটেশন লেখাটা আসছে। এখন আপডেট ভার্সনে অটোক্যাড 2 ডিমেনশনাল ড্রয়িং এর জন্য মডেল স্পেসের নামটা হচ্ছে ড্রাফটিং এন্ড অ্যানোটেশন। এখানে যদি ক্লিক করেন দেখবেন এখানে কিছু অপশন আছে, 3D বেসিক্স, 3D মডেলিং, ঠিক আছে। 3D বেসিক্স, 3D মডেলিং, এগুলো কোথায়, আমরা যদি 3 ডিমেনশনাল ড্রয়িং করতে যাই, যে এটাতে ক্লিক করলে দেখবেন আমার এখানকার টুলগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। টুল চেঞ্জ হয়ে গেছে না? এখন কোথায় আছে, আমি 3 ডিমেনশনাল ইয়েতে আছে, কিন্তু আমার মডেল স্পেস কি আছে এখন, 2D না 3D? আমারটা কিন্তু এই যে মডেল স্পেস এখানে কিন্তু এক্স ওয়াই আছে এখনো, তাই না? কেন এক্স ওয়াই তে আছে, কারণ আমি এই যে টপ ভিউতে আছি, ঠিক আছে। আমার যদি ভিউটা চেঞ্জ হয়, আমি যদি একটু ঘুরাই দিই দেখবেন এটা এই যে 3 ডিমেনশনাল ড্রয়িং এর 3 তিনটা অ্যাক্সিস চলে আসে, এক্স ওয়াই জেড, ঠিক আছে। তো এখান আমরা 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 ম্যাক্সিমাম আমরা তো সব কাজ 2 ডিমেনশনাল ড্রয়িং করব, টপে থাকবে। কোনো কারণে যদি ওয়ার্ক স্পেস সুইচ করে, তাহলে আপনার 2 ডিমেনশনাল ড্রয়িং করতে হলে কোথায় আসতে হবে, অবশ্যই আপনার ওয়ার্ক স্পেসটা কোথায় থাকতে হবে, ড্রাফটিং এন্ড অ্যানোটেশনে থাকতে হবে, ওকে, ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস আমরা বলি, এই যে এইটা হচ্ছে ভিউ কিউব বলে, ভিউ কিউবটা আপনাকে প্রবলেমে ফেলতে পারে, কেন? কারণ আপনি যদি এখানে কোনো কারণে ভুলে এটাতে ক্লিক করে যান, আপনার ইয়েটা ঘুরে যাবে, তখন আমরা 2 ডিমেনশনাল ড্রয়িং কোন থেকে করব, টপ থেকে করব। তাহলে আমি এখন যদিও টপ দেখা যাচ্ছে, কিন্তু আমার স্পেসটা এখন কি নাই, প্রপার টপ ভিউতে নাই, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা হাইড করে দিলে আপনার জন্য একটু সুবিধা হবে। হাইড করার আগে আমি একটু দেখি আমার এই জিনিসগুলো যদি চেঞ্জ হয়ে যায় তখন কি করব। আমার তো ড্রাফটিং এন্ড অ্যানোটেশনে আছে, কিন্তু আমার এখন স্পেসটা কি হয়ে গেছে, এক্স ওয়াই জেড, 3D মডেল স্পেসটা 3 ডিমেনশনাল হয়ে গেছে। তাহলে আমাকে আনতে হবে কি 2 ডিমেনশনাল বা টপ ভিউতে আনতে হবে। এটা আমি এখান থেকে করতে পারি, এখান থেকে আনাটা আপনার জন্য এখন টাফ হবে, হয়তো এটা হয়তো ঘুরে গেছে, আমি প্রপারলি টপটা আনা টাফ হবে। তখন আমরা কি করতে পারি, এই যে বাম পাশে দেখেন আমার তিনটা অপশন আছে, একটা হচ্ছে মাইনাস সাইনের মতো অপশন দেখাচ্ছে, আরেকটা হচ্ছে আমারটা এখন কাস্টম ভিউ দেখাচ্ছে। আপনাদের ওখানে কি লেখা আছে, টপ লেখা আছে, কেন? আপনি টপ ভিউতে আছেন, আমি কাস্টম, এটাতে যদি ক্লিক করেন দেখবেন আর কিছু অপশন আসবে। এই জিনিসটা আমরা অন্যভাবে করতে পারতাম, যেহেতু আমার স্ক্রিনে আছে আমি ওখান থেকে দেখাচ্ছি আর কি। এই জিনিসগুলো আপনাদের এমন বেশি লাগবে না। ইন কেস আপনার স্ক্রিন যদি চেঞ্জ হয়ে যায়, খেয়াল রাখবেন কখনো আপনার এই জায়গাটাতে টপ ছাড়া অন্য কিছু আছে কিনা, ক্লিয়ার? টপ ছাড়া যাতে অন্য কিছু না থাকে, কারণ আমরা সব ড্রয়িং গুলা থেকে করবো টপ ভিউ থেকে করবো। তাহলে এখানে কাস্টমে ক্লিক করার পর দেখবেন এই যে অপশন আছে, আমি যদি সাউথ ডব্লিউ আইসোমেট্রিক দিই দেখবেন আমার আইসোমেট্রিক ভিউ হয়ে গেছে, ঠিক আছে না? তো আমার এখানে যদি আমার দরকার কোনটা, টপ দরকার, ঠিক আছে, টপ দিলাম, তাহলে টপ এই যে এখানে টপ লেখা আছে,
ঠিক আছে, এই জিনিসগুলোকে আমি হাইড করতে পারি। এই যে এই দুইটা জিনিস আমার টু ডিমেনশনাল ড্রয়িং এর জন্য আননেসেসারি জিনিস। কিভাবে করব? ঠিক সেম, ভিউতে আসবেন, ভিউতে এসে দেখবেন এই যে এখানে এটা হচ্ছে ভিউ কিউব আর একটা হচ্ছে নেভিগেশন বার, এগুলো আপনি অফ করে দিতে পারেন। এখান থেকে আমার কি এখানে থাকলে ওই যে বললাম আপনি প্রথম দিকে প্রবলেম করবেন, যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন আর আপনার জন্য এটা প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যদি আনতে চান কোথায় আসবেন? ভিউতে এসে এখানে আসতে পারেন, এখানে আসতে পারেন, অথবা এই যে মাইনাস সাইন যেটা আছে এটাতে ক্লিক করলে আচ্ছা আমার 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 স্ক্রিনটা এখন কি হয়ে গেছে? কিউবটা নিয়ে যেতে চাচ্ছি, এখান থেকে আছে, এখানে তো আছে, আপনি ভিউ থেকে যদি এনে না নিতে চান তাহলে কি করবেন? এই যে মাইনাস সাইনটাতে যদি ক্লিক করেন এখানে অপশন আছে এই যে ভিউ কিউব আর নেভিগেশন বার, এখান থেকে আমি অফ করতে পারি মাইনাস সাইনটা দিয়ে। ঠিক আছে, ওকে, বুঝছেন তো নাকি? আচ্ছা এখানে এখানে আরেকটা অপশন আমি আর সেটিংস এ দেখতে দেখবে, এটা হচ্ছে এই যে এই জায়গাটা, এটাকে বলে আমরা WCS, ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম। WCS আপনারা পড়ছেন হয়তো ক্যাড 1 2 এগুলাতে। এই জিনিসটা আমার এখন কি হচ্ছে? আমি যখন মাউসের হুইলটা ঘোরাচ্ছি উপরে নিচে করতেছি, আমার এটাও কি হচ্ছে? নাচানাচি লাফালাফি করতেছে, তাই না? তো এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে মিন করে হচ্ছে অটোক্যাডের এই যে যেখানে আসছে এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু। আমরা স্থানাঙ্ক করছেন না আপনারা, স্থানাঙ্কের 0 0 বিন্দু, মানে যেহেতু টু ডিমেনশনাল, তাহলে এটা হচ্ছে এই যে গ্রিন লাইন এবং রেড লাইন এসে যেখানে মিলছে সেটা হচ্ছে আমার এই অটোক্যাডের কি 0 0 বিন্দু। ঠিক আছে, এই কারণে এই যে ইউসিএসটা এখানেই আছে। ঠিক আছে, তো আমরা কাজ করতে গিয়ে যদি এরকম জুম ইন জুম আউট করতে করে, আর দেখবেন আমার মাউসের হুইলটা কিন্তু জুম ইন জুম আউটের কাজ করে। ঠিক আছে, মানে জুম হচ্ছে নিচের দিকে আনলে আউট হচ্ছে, তাহলে এটা আপনাকে বিরক্তির কারণ হতে পারে, কিন্তু আমরা এটা রাখবো যাতে আমার এটা এখানে থাকে। আমার এতক্ষণ এটা এখানে কি ছিল? ফিক্স ছিল। তো এটাকে ফিক্স করার জন্য কি করবেন? অনেকগুলো প্রসেস আছে, তার মধ্যে সহজ পদ্ধতি হচ্ছে এটার উপর মাউসটা আনবেন। এই যে মাউস আনার পর দেখবেন আমারটা একটু হলুদ হয়ে গেছে, তাই না? মাউস আনার পরে রাইট ক্লিক করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, মাউসের রাইট বাটনে ক্লিক করলে কি আসবে আপনার? এই যে অপশনগুলো আসবে, ইউসিএস আইকন সেটিং আসছে না? দেখেন এটা কিসে আছে এখন? শো ইউসিএস, ইউসিএস মানে হচ্ছে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, ডব্লিউসিএস বা ইউসিএস বলি আর কি আমরা। শো ইউসিএস আইকন এট অরিজিন, তার মানে এখন কোথায় আছে? অরিজিন শো করতেছে, তাই না? 0 0 বিন্দু তো অরিজিন, অরিজিন মানে মূল বিন্দু আর কি। এখন আমি যদি এটাতে ক্লিক করি সে অফ হয়ে যাবে। এখন আমার মূল বিন্দু কিন্তু এখানে আছে, যে রেড এবং গ্রিন কোথায়? এখানে, কিন্তু আমার ইউসিএস কোথায় চলে আসছে? কোনায় চলে আসছে আর কি। তারপরে এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি কাজের সুবিধার্থে আমরা এটাকে এখানে ফিক্স করে রাখছি, কিন্তু আমার মূল বিন্দু কিন্তু কোথায় আছে? এখানে আছে। আপনাদের কি গ্রিড লাইন গুলো শো করতেছে? হ্যাঁ, অনেকের গ্রিড লাইন গুলো নাই। হ্যাঁ, আচ্ছা গ্রিড লাইন না অনেক সময় যদি থাকে না থাকে, কেন অনেকে কাজ করতে গিয়ে কি এখানে হয়তো চেঞ্জ করতে পারে। এটা এই গ্রিড লাইন গুলো আমরা অন অফ করতে পারি। নিচের দিকে যদি খেয়াল করেন এগুলোকে বলে টগল কি। ঠিক আছে, টগল কি গুলা আমরা অটোক্যাডে অনেক বেশি ইউজ করে থাকবো। এই টগল কিতে কি কি রাখবো কি কি রাখবো না সেটা নিয়ে আমি একটু তাড়াতাড়ি বলে যাই। যেমন এই যে একদম কোনায় আসতে দেখবেন 3টা লাইন আছে, এটাকে বলে কাস্টমাইজেশন লাইন, থ্রি কাস্টমাইজেশন লাইন। এই কাস্টমাইজেশন মানে কি? আমরা এখানে কি কি থাকবে না থাকবে এগুলোকে কাস্টমাইজ করব। ঠিক আছে, এখানে একটা ক্লিক করেন। থ্রি কাস্টমাইজেশন লাইনের মধ্যে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশনে ঠিক চিহ্ন দেওয়া আছে, অনেকগুলোতে নাই। যেগুলোতে ঠিক চিহ্ন দেওয়া আছে সেগুলো এখানে আছে, যেগুলোতে ঠিক চিহ্ন দেওয়া নাই এগুলা এখানে নাই। আচ্ছা আমরা প্রথম থেকে যদি আসি, কোঅর্ডিনেট, এই যে কোঅর্ডিনেট আমি এখন নাই, আমি যদি কোঅর্ডিনেটে ক্লিক করলাম এটা এখানে আসছে, দেন এই যে আমার মাউসটা যাওয়ার সাথে সাথে এখানে নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে, তাই না? এক্স ওয়াই এবং জেড, তার মানে আমার মাউস পয়েন্টারটা কোন কোঅর্ডিনেট আছে সেটা শো করতেছে, মূল বিন্দু থেকে কত দূরে আছে। তো সেটা আমার জন্য এত বেশি গুরুত্বপূর্ণ কোনো কাজ না। এখানে যত বেশি কম রাখতে পারবো আমার জন্য তত বেশি কি সুবিধা হবে আর কি। তাহলে আমরা কোঅর্ডিনেটটা কি রাখবো? এখান থেকে অফ রাখতে পারি। ওকে, মানে আমার দরকার নাই আর কি। এরপরে মডেল স্পেস, মডেল স্পেসটা আমরা অলরেডি এখানে আছে, কোন দিকে? এখানে আছে, তাই না? তাহলে এখানে এটা আমার দরকার পড়তেছে না, এটা আমরা অফ রাখতে পারি। এরপর হচ্ছে গ্রিড এবং স্ন্যাপ মোড, এই দুইটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কেন? মানে গ্রিড নিয়ে আমরা কাজ করব না, কেউ যদি স্থানাঙ্ক নিয়ে বা গ্রিড নিয়ে কাজ করে তখন এটা কি লাগে আর কি। আমরা আমাদের প্রফেশনাল ড্রয়িং এর মধ্যে গ্রিড নিয়ে কোনো কাজ করব না, তো সেজন্য আমাদের গ্রিডটা এখানে না থাকলেও অসুবিধা নাই, এখানে কোনো জিনিস টগল কি থাকলেও অসুবিধা নাই। ঠিক আছে, তো আমরা এই যে এটা হচ্ছে গ্রিড, এই যে গ্রিড আমরা এখানে এই যে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে গ্রিড এখান থেকে চলে গেছে এখন।
এখানে ক্লিক করছি, ক্লিক করা মানে হচ্ছে এখানে থাকা। এখানে থাকলে যে সে অন আছে তা না। অন আছে কিভাবে বুঝবো? এই যে ব্লু হয়ে আছে, যারা যারা ব্লু হয়ে আছে তারা তারা অন আছে, যারা যারা ব্লু হয়ে নাই তারা তারা কি আছে? অফ আছে। তাহলে আমি এই যে এটাতে যদি ক্লিক করি আমার গ্রিড লাইন চলে যাবে, এটাতে ক্লিক করলে গ্রিড লাইন আসবে। এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে ফাংশনের F7। দেখেন এখানে মাউস আনলে দেখবেন F7 আসবে। ওই যে আমাদের কিবোর্ডের উপরে F1 F2 আছে না, ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু ফাংশন কিগুলা দিতে হলে শিফট চেপে দিতে হয়। কোথায়? ল্যাপটপে। হ্যাঁ কি শর্ট শিফট দিয়ে আর কি, শিফট ছাড়া কাজ করতে ল্যাপটপ ওয়াইজ ভেরি করতে পারে আর কি। তো এই সব জিনিস মনে রাখার দরকার নেই, F7 F6 এগুলো আপনার দরকার পড়বে। আমরা গ্রিড ছাড়া কাজ করব, কোথায় অফ করে দিবেন? এখানে অফ করে দিবেন, ঠিক আছে? এটা জাস্ট ওই কিছু সব শর্টকাট মনে রাখার দরকার নেই, যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা আমি বলবো যে হ্যাঁ এটা, যেমন অপশনস এর জন্য ওপি বলছি তাই না, কন্ট্রোল 9 বলছি, তো এইগুলো F7 F8 এগুলো মনে রাখার দরকার নেই, আপনার তেমন লাগবে না। এই যে টগল কিটিকে অফ করে দিলাম জাস্ট, ওকে। এর পরেরটা কি? স্ন্যাপ মোড। এটা আপনাকে প্রবলেমে ফেলতে পারে যদি আপনি সেটা না জেনে থাকেন বা না বুঝে থাকেন। কখন? সাপোজ আমার স্ন্যাপ মোড এখানে চিক চিহ্ন দেওয়া আছে, এখানে আছে, অন আছে না অফ আছে? এটা এই যে এটা হচ্ছে স্ন্যাপ মোড, ঠিক আছে? আমি একটু গ্রিডটা অন করতে হবে, স্ন্যাপ মোড বুঝতে হলে গ্রিডকে অন করতে হবে, ঠিক আছে? দেন স্ন্যাপ মোড আমি অন করলাম। আমার অ্যাকচুয়ালি এখন মানে অন থাকলে সে প্রবলেমে ফেলবে তা না, অন করলে আপনাকে প্রবলেমে কখন পড়বেন এটা আমি বুঝে যাচ্ছি। এটা অনেকে প্রবলেমটাতে পড়ে, যেটা অন হয়ে আছে বুঝতে পারে না কেন, কারণ এটা এই যে F9 চাপলে কিন্তু সে অন হয়ে যায়। এটা শর্টকাট কি? ফাংশন F9। হয়তো ভুলে কোনো কারণে আপনি F9 চেপে দিয়ে ফেলছেন, তাহলে সে কি হয়ে গেছে? অন হয়ে গেছে। অন হয়ে গেলে কাজ করতে গিয়ে আপনি কিছু প্রবলেমে পড়বেন। সে কোন ধরনের প্রবলেম পড়বেন আমি একটু দেখাই। সাপোজ আমি এখান থেকে যে কোনো একটা কমান্ডে ঢুকলাম, যে কোনো কমান্ডে ঢুকলে তখন সে অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ কি হবে না। এখন তো সে অ্যাক্টিভ, কিন্তু কমান্ডে ঢুকলে তার কি ইফেক্টিভনেসটা দেখা যাবে। যে আমি লাইন কমান্ডে ঢুকলাম, আমার মাউসটা খুব স্মুথ, এখন স্মুথ না, স্মুথলি মুভ করতেছে তো নাকি? আচ্ছা আমি যদি একটু জুম করি, মাউসটা উপরের দিকে নিয়ে যাই, মাউসের চাকাটা একটু জুম করে উপরে একটু জুম, জুম মানে কি স্ক্রিনটা আমাদের মডেল স্পেসটা কিন্তু ইনফিনিটি, মানে অসীম একটা পেজ। আমি একটু জুম করলাম, এই যে জুম করলে দেখেন একটা আমার গ্রিড গুলো দেখা যাচ্ছে না, এটা হচ্ছে গ্রিডের একটা ঘর, ঠিক আছে? আমার মাউসটা এখন কোথায়? গ্রিডের পয়েন্ট থেকে গ্রিডের পয়েন্টে লাফালাফি করতেছে, দেখছেন? হ্যাঁ, এখন আমি যদি চাই যে আমার ড্রয়িংটা এখান থেকে শুরু করব, এটা গ্রিডের মাঝখান থেকে, আমার পক্ষে কি পসিবল না? কেন? কারণ সে স্ন্যাপ করবে গ্রিড টু গ্রিড, ঠিক আছে? তাহলে এইরকম যদি হয়, আপনি যখন কাজ করতে গিয়ে দেখতেছেন আপনি কোন কমান্ডে ঢোকার পর আপনার মাউস পয়েন্টারটা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে কি করতেছে? লাফালাফি করতেছে, তাহলে আপনি বুঝবেন কি আপনার স্ন্যাপ মোড অন আছে। তাহলে আপনাকে কি করতে হবে? স্ন্যাপ মোড অফ করতে হবে। এই প্রবলেমটা অনেকে পরে আর কি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা অবশ্যই আপনি বেশি জুম আউট করে থাকলে বোঝা যাবে না। কেন? কারণ গ্রিড গুলো তো ছোট ছোট, আমি তো বড় হয়ে আছি, মানে আমার স্ক্রিনটা ছোট করে ফেলছি, তখন সে স্মুথলি মুভ করতেছে। কিন্তু আমরা কাজ করবো তো ছোট 5 ইঞ্চি 10 ইঞ্চি এরকম করবো না, তখন এরকম ছোট। এটা গ্রিড অন থাকতে হবে তাও না, দেখেন আমি গ্রিড অন না থাকলেও সমস্যা নাই, আমি একটু জুম করে যাই, আমার গ্রিড অফ, তারপরে মাউস কি হচ্ছে? লাফালাফি করতেছে। আমি গ্রিডটাকে কি করে দিছি? জাস্ট অফ করছি, গ্রিড কিন্তু আছে পিছনে, ব্যাকগ্রাউন্ডে কি আছে? গ্রিড আছে। তাহলে গ্রিড অফ মানে হচ্ছে আমার ভিজিবিলিটি অফ হয়েছে, গ্রিডটা একেবারে কি হয়ে জানে? গায়েব হয়ে জানে। এই যে আমার এখন গ্রিড স্ন্যাপ মোড অন আছে, তার মানে সে কি করবে? স্ন্যাপ মোড অন থাকা মানে হচ্ছে গ্রিড টু গ্রিড কি করা? স্ন্যাপ করা। স্ন্যাপ মানে হচ্ছে পিক করা, ঠিক আছে? তাহলে পিক করতেছে, ওই গ্রিড পয়েন্ট গুলোকে পিক করতেছে। তো এরকম আপনার গ্রিড অফ থাকলেও সে কি করবে? তাহলে এরকম যদি মাউস পয়েন্টার এরকম লাফালাফি করে কোনো কমান্ডে ঢোকার পর, তাহলে বুঝবেন আপনার কি আছে? স্ন্যাপ মোড অন আছে। তাহলে আপনাকে স্ন্যাপ মোড অফ করতে হবে, ক্লিয়ার? এটা যদি এখানে না থাকতো তাহলে কি আমি বুঝতে পারতাম? সাপোজ আমার এখানে অন আছে, আমার এখানে স্ন্যাপ মোডটা নাই, তাহলে আমার এখানে অন আছে না অফ আছে তো বুঝতেছি না, তাই না? কিন্তু আপনি যদি মাউস পয়েন্টার এরকম লাফালাফি করে, তাহলে বুঝবেন আপনার স্ন্যাপ মোড কি আছে? অন আছে। আপনাকে স্ন্যাপ মোড অফ করতে হবে। তাহলে অফ করার জন্য কি করবেন? এখান থেকে এসে এখানে এটাকে টিক চিহ্ন দিলাম, এখানে ক্লিক করে রাখলাম, ঠিক আছে? এখানে এই জন্য এটা আপনি এখান থেকে তুলে দিলেও সমস্যা নাই, এখানে রাখলেও সমস্যা নাই। অনেক সময় একটা অন করতে গিয়ে আপনি অন্যটা অন করেছেন, এখন তো বুঝতে পারবেন নাকি? আমাদের গ্রিডেরও কাজ নাই, স্ন্যাপেরও কাজ নাই। যদি আমরা গ্রিড নিয়ে কাজ করতাম তখন দুইটা কি খুব ইফেক্টিভ জিনিস। তো আমরা এটার ডিটেলস আর যাচ্ছি না, এটার ডিটেলসে অনেক কথাবার্তা বলা যায়, আমরা দিয়ে যাচ্ছি না, যেটা আমাদের কাজে লাগবে না, ওকে? আচ্ছা, আমরা ইনপুটের জন্য কয়টা অপশন বলছিলাম? কমান্ড লাইন আর ডাইনামিক ইনপুট মোড।
আমার কমান্ড লাইন চলে গেলে তো আমি বুঝতে পারতেছি যে কিভাবে আনবো। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম কাজ ডাইনামিক ইনপুট মোড দিয়ে করবো বলছিলাম। কারণ ডাইনামিক ইনপুট মোড যদি অফ হয়ে যায়, হইতে তো পারে নাকি, কেমনে অফ হইতে পারে, তার শর্টকাটও আছে। তাই না, কোনো কারণে ওইটা শর্টকাটে, এটারও শর্টকাটটাতে আপনার চাপ পড়ে গেছে, তাহলে সেটা অফ হয়ে গেছে, তাহলে তাকে কি করতে হবে, আপনার লাগবে অন করতে হবে। তাহলে এটার জন্য সহজ পদ্ধতি, এটারও কিন্তু টগল কিতে আছে। কোথায়, এখানে নাই। আমি যদি খেয়াল করি যে ট্রি কাস্টমাইজেশন লাইনে আসেন, এখানে একটা অপশন কি আছে, ঠিক চিহ্ন দেয়া নাই। ডাইনামিক ইনপুট মোডটা ডিফল্ট অবস্থায় ঠিক চিহ্ন দেয়া থাকবে না, কিন্তু অন থাকবে। কি থাকে, ডাইনামিক ইনপুট মোড অটোমেটিক অন থাকে, সেই কারণে আমরা অনেক সময় এটা আমরা খেয়াল করি না। কিন্তু কোনো কারণে যদি অফ হয়ে যায়, তখন কি করবেন, এই যে ডাইনামিক ইনপুট মোডে ক্লিক করার পর দেখেন আমার এখানে অন আছে। এটার শর্টকাটও, এটার শর্টকাট কি, আমি আপনাদেরকে একটা শর্টকাটের একটা লিস্ট দিয়ে দিব, যদিও ওখানে দেখে দেখে আমরা মুখস্থ করতে হবে না, তারপর দিয়ে রাখবো আর কি। আমরা করতে করতে যতটুকু লাগবে মুখস্থ হবে ততটুকুই আপনার জন্য না। তারপর আমি শর্টকাটের ইয়েটা আপনাকে শেয়ার করে রাখবো এই ক্লাসে। আচ্ছা আচ্ছা, যাও। এখন এখান থেকে আমরা বলছি কি, এই যে ডাইনামিক ইনপুট মোড এখানে যদি অফ হয়ে যায়, না এখানে অফ হয়ে গেছে, অফ করে দিলাম। এখন আমি যদি কমান্ডে ঢুকি, কমান্ডে আমার ডাইনামিক ইনপুট মোড শো করতেছে, আমার মাউসের ডাইনামিক ইনপুট মোড কোথায় শো করবে, আমি একটু দেখাই। মাউস এই যে অন করলে মাউস পয়েন্টারের সাথে সাথে ডাইনামিক ইনপুট মোড কাজ করার সহজ সুবিধা হচ্ছে কি, আপনি কি করতে হবে সেটা মাউস পয়েন্টারের সাথে শো করবে। আরেকটা সুবিধা হচ্ছে কি, আপনি অনেক ভ্যালু ইজিলি দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমার এই যে ডাইনামিক ইনপুট মোড অফ থাকলে আপনার মাউসের সাথে কোনো কমান্ডে ঢোকার পর, যে কোনো কমান্ডে ঢোকার পরে আপনার এখানে এই যে কিবোর্ডে এখানে দেখাচ্ছে, কিন্তু আমার কোথায় নাই, মাউসের সাথে নেই। তাহলে আপনি বুঝবেন আপনার কি আছে, ডাইনামিক ইনপুট মোড অফ আছে। তাহলে ডাইনামিক ইনপুট মোড অন করবেন এখান থেকে, এই যে প্লাস সাইনের মতো, এটা এখানে থাকবে না। কোথায় থাকবে, এটা কাস্টমাইজেশন লাইনে, তাই না, এখান থেকে আমি কিন্তু আনছি। তাহলে এটা আমি ঠিক চিহ্ন দিয়ে এখান থেকে এখানে রাখতে পারি অলওয়েজ। ঠিক আছে, কোনো কারণে দরকার হলে অফ করার দরকার, আমি এখান থেকে অফ করব। ক্লিয়ার, তাহলে এই জিনিসটা আপনি রাখতে পারেন। ঠিক আছে, ইনফার কনস্ট্যান্টটা কখনো এখানে আনবেন না, এটা অফ রাখবেন। ইনফার কনস্ট্যান্টটা কি জিনিস, এটা আপনার লাইফেও লাগবে না। তারপর এখানে যদি এখানে এসে যায়, এটা যদি অন হয়ে যায়, আপনার কাজে কিছু কি করবে, সে ব্যাঘাত সৃষ্টি করবে। যে এটা কিন্তু কিছু সুবিধা আছে, কিন্তু সেই সুবিধা আমাদের দরকার নাই। ঠিক আছে, সেজন্য আমি বলছি কি, ইনফার কনস্ট্যান্ট আপনার আপাতত দরকার নাই। ঠিক আছে, এটা কি জিনিস আমরা দেখবো যদি পরবর্তীতে সময় সুযোগ হয় আর কি। আমরা অর্থমোডটা রাখবে, পোলার ট্র্যাকিং আমাদের লাগবে, আইসোমেট্রিক ড্রাফটিংটা আমাদের দরকার নেই, আমরা যেহেতু আইসোমেট্রিক ড্রয়িং করব না, তাই না। আইসোমেট্রিক ড্রাফটিং এ যে দেখেন এখানে কিন্তু এসে আছে, অফ আছে। কোনো কারণে যদি এটাতে ক্লিক করে যাই, আমার ওই যে আইসোমেট্রিক এটা ভিউটা কি হয়ে যাবে, ভিউটা আইসোমেট্রিক ভিউতে চলে যাবে। আমি বুঝতে পারতেছি না কেন আমার গ্রিড অফ আছে। আমরা যদি আইসোমেট্রিকটা অন করি, দেখেন এই যে আমার, সরি আমি কমান্ডে আছি, এই যে আইসোমেট্রিক যদি ক্লিক করেন দেখবেন আমার ভিউটা আইসোমেট্রিক ভিউ হয়ে যাবে, যে আইসোমেট্রিক, তাই না। এইটা যদি অন থাকে, অনেক সময় ক্লিক করে গেছেন তাহলে বুঝতেছেন না, তাই না। এরকম যদি হয়ে যায় তাহলে বুঝবেন আপনার কি আছে, এইটা অন আছে, আইসোমেট্রিক ড্রাফটিংটা। তাহলে আমি এটাকে অফ করলাম, অফ করে আমার ভিউটা ঠিক করছি। এরপর এখান থেকে আমি এটাকে কি করে দিব, উঠাই দিব। এই ক্লাসে এই জায়গাটা আমার লাগবে না আর কি, সেটা আমরা অফ করে দিতে পারি, এখান থেকে উঠাই দিতে পারেন। যদি আপনার প্রবলেম প্রথম দিকে প্রবলেম হইলে, মানে থাকলে অসুবিধা না, আমি বলছি কি যাতে বুঝেন আর কি, আমি সেজন্য একটু দেখা যাচ্ছে যে কোনটা হইলে কি হয়। তাহলে আপনার না লাগলে আপনি এখান থেকে, যেতে লাগবে না, আমরা এখান থেকে উঠাই দিতে পারি। আইসোমেট্রিক ড্রাফটিংটা উঠাই দিলাম। ওকে, 2D অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এগুলো আমরা কাজে লাগবে। আমরা 2D অবজেক্ট স্ন্যাপ এটাও লাগবে, লাইন ওয়েটটা পরবর্তীতে আমার লাগবে। ঠিক আছে, এটাতে চিক চিহ্ন ক্লিক করতে পারেন আর কি। এখানে অনেক সময় চেঞ্জ হয়ে যাবে, আমি জাস্ট সেটিংটা দেখাচ্ছি কোনটা কোনটা কি জিনিস। লাইন ওয়েটটা আমরা পরবর্তীতে লাগবে। ট্রান্সপারেন্সি সিলেকশন সাইক্লিংটা আপাতত দরকার নেই, এটা আমাদের পরবর্তীতে লাগবে। সিলেকশন সাইক্লিংটা আমরা ক্লিক করে রাখতে পারি, এখানে আসতেছে আর কি। এগুলা যেটাই ক্লিক করতেছি সবগুলা কি টগল কিতে আসতেছে একটা একটা। ঠিক আছে, তাহলে কোনটা কোনটা আমি এখান থেকে লাইন ওয়েট অন করছি, সিলেকশন সাইক্লিং অন করছি। 3D অবজেক্ট স্ন্যাপ আমার দরকার নেই, কেন, আমার 3 ডিমেনশনাল কাজ এখানে রাখতেছেন, এই জিনিসগুলো আমার লাগবে না। এখান থেকে অ্যানোটেশন ভিজিবিলিটি এগুলো আপাতত অফ রাখেন সবগুলা, এগুলা কিছু প্রবলেম আপনাকে ক্রিয়েট করবে। অ্যানোটেশন স্কেল এগুলা। ওয়ার্ক স্পেস সুইচিং, ওয়ার্ক স্পেস সুইচ করার জন্য আমি অলরেডি কোথায় নিয়ে আসছি, এই যে উপরে, তাই না, মেনু বারে নিয়ে আসছি, তাই না। তাহলে ওয়ার্ক স্পেস আমার এখানে দরকার নাই, এই যে এখানে একটা আছে, কিন্তু এটা এখান থেকে উঠাই দিতে পারি। ওকে, এরপরে অ্যানোটেশন মনিটরটাও লাগবে না। ওকে, আর এই যে ইউনিটস আমি আপাতত অন করে রাখতে পারি। ইউনিটস কেন, এটা কি আমরা কোন ইউনিটে কাজ করব সেটা আমাদের দেখতে হবে। ওকে,
ঠিক আছে, তাহলে দেখেন আমার কিন্তু টগল কিতে কমে আসছে মোটামুটি। আমরা যে যে জিনিসগুলো ইউজ করবো প্রিসাইসলি এগুলো আমি এখানে রাখতেছি। এখানে আইসোলেট অবজেক্ট এটা আমার আপাতত লাগতেছে না, আমি একটু নিচের দিকে আসলে আইসোলেট অবজেক্ট, ক্লিন স্ক্রিন এগুলো অফ করে দিতে পারি। ঠিক আছে, তাহলে মোটামুটি কম থাকলে আমার তখন কি আপনি ব্রেক করতে সুবিধা হবে আর কি। ঠিক আছে না? তাহলে আমরা বলছি কি আমরা গ্রিড নিয়ে কাজ করব না, সেজন্য গ্রিডটা অফ করতে পারি, অফ করে দিলাম। ডাইনামিক ইনপুট মোড অন থাকবে, আর সবগুলো আমরা আপাতত অফ রাখতে পারি। আমরা এগুলো একটা একটা দেখবো আর কি, কোনটার কাজ কি। পরবর্তী ক্লাস আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো যে কোনটা কখন ইউজ করব। এই যে টগল কিট আমি যা রাখছি এই জিনিসগুলা আপনাকে অনেক বেশি কাজ করতে, মানে মোর ইফেক্টিভলি কাজ করতে এই জিনিসগুলো লাগবে। ঠিক আছে, কোনটা কোনটা? এই যে অটো মোড, তারপরে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, অবজেক্ট স্ন্যাপ, এই তিনটা জিনিস আমরা খুব বেশি ইউজ করব কাজ করতে গিয়ে। ঠিক আছে, এতটুকু বুঝছেন তো নাকি? এখানে এই যে অপশনগুলোকে আমরা বলতেছি রিবন। রিবন অনেক সময় কি হয়ে যেতে পারে, চলে যেতে পারে। রিবন অনেক সময় চলে যায়, অনেক সময় কি হয় শর্ট হয়, অনেক সময় আমরা শর্ট করব। কেন? কারণ দেখেন আমার এই জায়গাটা অনেক ছোট না, ড্রয়িং এর জন্য আমার স্পেসটা কি কম। আপনি যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন চান যে এখানে একটু স্পেসটা একটু বড় করতে, তখন আমার এই জিনিসটা একটু ছোট করলে কি হবে, সুবিধা হবে, তাই না? এটার জন্য অপশন হচ্ছে দুইটা। একটা অপশন হচ্ছে এই যে এখানে একটা আপ ড্রপ ডাউন আছে, ঠিক আছে, আপ অ্যারো আর কি। এটাতে ক্লিক করলে দেখবেন এ একটু কি, এ একটু ছোট হবে, যে এখন ইয়া হয়ে আসছে, তার মানে কি এরা একটু মিনিমাইজ হয়ে গেছে, তাই না? প্রত্যেকটা ট্যাবের মধ্যে তারা ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, এরকম যদি হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে কি ক্লিক করছে। ওকে, আরেকটা অপশন আছে, আরেকটু ক্লিক করলে, আরেকটা ক্লিক করলে দেখবেন আরো একটু ছোট হয়ে গেছে, এখন আরো বেশি কি ভিতরে ইন করছে, তার মানে আমার স্পেসটা কি হচ্ছে, বড় হচ্ছে। এরকম যদি হয়ে যায় বুঝবেন আপনার কি হয়েছে, রিবনটা মিনিমাইজ হয়ে আছে আর কি। ঠিক আছে, তা আমাদের প্রথম দিকে তো লাগবে, আমি এই যে যতক্ষণ পর্যন্ত আপে আছে ততক্ষণ পর্যন্ত সে উপরের দিকে যাবে। যে আরেকবার ক্লিক করলাম আরো মিনিমাইজ হয়ে গেছে। এখন আমি যদি হোম ট্যাবে ক্লিক করি তখন শুধুমাত্র এরা আসবে, যেটা ট্যাবে ক্লিক করবো তারা আসবে, আদারওয়াইজ আমি মাউস নিয়ে আসলে তারা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। এখন আমার অ্যারোটা কি হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, তার মানে এখন কি সে নিচের দিকে আসবে। এখন যদি ক্লিক করে নিচের দিকে আবার প্রথম জায়গায় চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখানে এটা একটা অপশন লাগতে পারে আর কি। এটা আবার অনেক সময় ছোট বড় হইতে পারে, এটার একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে কোনো একটা ট্যাবের মধ্যে যদি আপনি ডাবল ক্লিক করেন, যেমন আমি হোমের উপর ডাবল ক্লিক করলাম, তাহলেও কি সে ছোট হইতে থাকবে। ঠিক আছে, অনেক সময় আমরা এখানে এসে আপনি ক্লিক করে ফেলছেন ডাবল ক্লিক, তখনও হইতে পারে আর কি। এই জিনিসটা অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে আর কি। ঠিক আছে, তাহলে রিবনের ব্যাপারটা এতটুকুই, আমরা এতটুকুতেই থাকি। আমাদের ইন্টারনাল সেটিংস এর মধ্যে আর তেমন বেশি কিছু সেটিংস করতে হয় না। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের এখন যা যা সেটিংস করছে, যতক্ষণ পর্যন্ত আমি আনইনস্টল করবো না ততক্ষণ পর্যন্ত আমি ডিফল্ট সেটিং এ যাবো, ততক্ষণ পর্যন্ত কি এভাবেই থাকবে। ওকে, মানে আপনি আমার এই সেটিংস এ এভাবেই থাকবে। ওকে, দেন আমরা অটোকেডে একটু খেয়াল করেন, এখন থেকে কি আমার দিকে খেয়াল করেন। হ্যাঁ, আমরা অটোকেডে যখন কাজ করব আমাদের দুই জায়গায় ইউনিট লাগবে, একটা হচ্ছে ড্রয়িং ইউনিট আর একটা হচ্ছে ডাইমেনশন ইউনিট। ঠিক আছে, তো আমরা ইউনিটে যাওয়ার জন্য শর্টকাট হচ্ছে আমি এখানে যে ইউনিটটা এনে রাখছিলাম, তাই না? আমার এখানে কি দেখা যাচ্ছে, এখানে যদি ক্লিক করেন দেখবেন এখানে কিছু অপশন দেখাবে। তো আমরা এখান থেকে করব না, আমরা টোটাল ডিটেইল ইউনিট সম্পর্কে জানবো। ঠিক আছে, ডিটেইল ইউনিট সম্পর্কে জানার জন্য আমি ইউনিটের শর্টকাট হচ্ছে ইউএন লিখে এন্টার করেন সবাই। আমি ইউনিট সম্পর্কে এই যে এখানটা ইউনিট নিয়ে এত কিছু বলবো যেগুলা মনে রাখবেন, পরবর্তীতে আমরা ডাইমেনশন যখন করব তখন আপনার জন্য খুব বেশি কাজে লাগবে। ঠিক আছে, কেন? কারণ ইউনিট নিয়ে যদি আপনি ভুল ধারণা থাকে তাহলে আপনার পরবর্তীতে কি প্রবলেম হবে আর কি। দেন এখানে ইউনিট আমরা ড্রয়িং করার সময় কি কি লাগবে, একটা হচ্ছে লেন্থ লাগবে, অ্যাঙ্গেল লাগবে। ঠিক আছে, তাহলে দুই ধরনের ইউনিট আছে এখানে, তা আপনারা এগুলা বইয়ে পড়ছেন যে এখানে কয় ধরনের ইউনিট আছে, 5 ধরনের ইউনিট আছে। এই কার 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 আইডি, কার কি আইডি আছে দেখি। এখানে আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিং ইউনিট আছে, ডেসিমাল এবং ফ্র্যাকশনাল আছে, সায়েন্টিফিক আছে। কোনটা কোন কাজে ইউজ করা হয়? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং করেন কেন, কেন করবেন? আর মানে আপনারা অটোকেড ক্লাস করছেন মানে কোথাও কারো আইডিয়া আছে কিনা, আপনাদের আইডিয়াটা আমি যাবো আর কি। ডেসিমালটা কখন ইউজ করব, এখানে যে ডেসিমাল কখন ইউজ করব?
কখন আমি ইঞ্জিনিয়ারিং ইউজ করব, কখন আমি আর্কিটেকচার ইউজ করব, কখন আমি ফ্র্যাকশনাল ইউজ করব, তাই না? তো এটা 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 এটার মধ্যে এটা আমি আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার আগে এই দুইটা জিনিস বুঝি আগে একটু, এই দুইটা জিনিস আমি একটু বুঝি আগে। ডেসিমাল বলতে কি বুঝেন? ডেসিমালের বাংলা কি? দশমিক। ফ্র্যাকশনাল মানে ভগ্নাংশ, দশমিক আর ভগ্নাংশ। দেখেন ডেসিমাল বলতে বোঝাচ্ছে আমরা দশমিক, মানে দশমিক। সাপোজ আমার আমি লিখছি 1 পয়েন্ট, এখানে লেখা আছে যদি এই যে 1.5000, তার মানে কি এটা কি এই যে লেখাটা কি কি হিসেবে লিখছি? দশমিকের পরে। এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে লিখি তাহলে কি হবে? এটাই তো হবে নাকি? হ্যাঁ, তাহলে এখানে ডেসিমাল এবং ফ্র্যাকশনালের মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকুই, একটা হচ্ছে দশমিকে ভ্যালু দিতে পারবো আর একটা হচ্ছে ভগ্নাংশ আকারে দিতে পারবো। এখন আমি ডেসিমাল দিয়ে কোন ইউনিটে কাজ করব? সাধারণত সবাই বলে যে আমরা মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, কিলোমিটারে কাজ করার জন্য ডেসিমাল সেট করি, কিন্তু কথাটা সেটা না। কথা হচ্ছে আমি যখন আমি একটু এটা পড়ি এখানে তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে লেখা আছে যে কি কি টাইপের ইয়ে আছে, দ্য ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচারাল, দুইটার কথা বলছে। দ্য ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচারাল ফরম্যাটস প্রডিউস ফিট এন্ড ইঞ্চিস ডিসপ্লে। তার মানে কি এই কথাটা কি বলতেছে? ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারাল ফরম্যাটটা কি প্রডিউস করবে? ফিট এন্ড ইঞ্চিতে। তো আপনি ফিট এবং ইঞ্চিতে কাজ করতে হইলে আপনি আর্কিটেকচারালও নিতে পারেন, ইঞ্জিনিয়ারিংও নিতে পারেন, দুইটাই কিন্তু কি সেম না, ইউজ করতে পারবেন। সেম হইলে তো আর এক দিত না, আলাদা দিত না। সেম হইলে কি দিত? সেম হইলে তো তাকে কি আলাদা নাম দিত না। তাহলে ডিফারেন্স আছে, কিন্তু ফিট এবং ইঞ্চিতে কাজ করার জন্য আমরা এই দুইটা ইউজ করতে পারি। কেন ইউজ করব? কারণ এই দুইটা ফরম্যাটের মধ্যে কোনটা ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারাল, এদের মধ্যে এখানে অটোক্যাডের সিস্টেম করে দেওয়া আছে, যদি 12 ইঞ্চি হয় সে কনভার্ট করে এটাকে কি করে ফেলবে? 1 ফিট করবে। সে যদি 18 ইঞ্চি হয় কনভার্ট করে 1 ফিট 6 ইঞ্চি করবে, কনভার্ট করবে। কিন্তু আমি যদি এটাকে ডেসিমালে রাখি তাহলে 18 মানে কি বুঝবে? সে 18 মানে 18ই বুঝবে, ঠিক আছে? তাকে কি করবে না, কনভার্সনে সে আসবে না। তার মানে আপনি যদি ইঞ্চিকে ফিটে কনভার্সনে আনতে চান, ফিট ইঞ্চির কনভার্সনটা নিয়ে যদি কাজ করতে চান, আপনাকে কোন ইউনিটে কাজ করতে হবে? ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার, যে কোনো একটা, ঠিক আছে? এখন ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের মধ্যে পার্থক্য কি তাহলে, তাই না? সেটা একটু জানি আগে। দেখেন আমরা বলছিলাম ডেসিমাল এবং ফ্র্যাকশনালের মধ্যে পার্থক্য কি? ডেসিমাল হচ্ছে দশমিক, ভগ্নাংশ। এখানেও সেম ডিফারেন্স। ডিফারেন্স হচ্ছে কি, ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে আপনার ইউনিটটা দশমিক আকারে শো করবে। কি আকারে? তাহলে আর্কিটেকচারটা কি হবে? যদি কাজ করতে চান আপনি ইঞ্জিনিয়ারিংও রাখতে পারেন, আপনি আর্কিটেকচারও রাখতে পারেন। আমরা ইঞ্জিনিয়ারিং বলতে বুঝবো হচ্ছে দশমিককে, আর আর্কিটেকচারাল মানে বুঝবো ভগ্নাংশ আকারে। দেখেন এখানে যে এই জিনিসটা চেঞ্জ হবে, অথবা এখানে যে 1.5 শো করতেছে, 1.5 কোথায়? আর্কিটেকচার। তার মানে আর্কিটেকচারটা কোন ইউনিটে কিভাবে কাজ করবে? ভগ্নাংশ। আপনি আর্কিটেকচারে থাকা অবস্থায় দশমিকেও ভ্যালু দিতে পারবেন। কিসের ক্ষেত্রে? ড্র করার ক্ষেত্রে। যখন আমরা ডাইমেনশন দিব তখন কিন্তু আর কি না, তখন আর্কিটেকচারে কিভাবে দেখাবে? ভগ্নাংশ আকারে দেখাবে, ইঞ্জিনিয়ারিং এ দশমিক আকারে দেখাবে। আমরা যখন ডাইমেনশন দিই, আমরা আর্কিটেকচার এবং সিভিল ইঞ্জিনিয়াররা ডাইমেনশনটা আর্কিটেকচারাল ইউনিটে দেওয়াটা প্রেফার করি, 1.5 এভাবে, দশমিক আকারে না। দশমিক আকারের কিছু কিছু খারাপ দিক আছে আর কি, সেটা আমরা ডাইমেনশনিং যখন যাবো তখন বুঝবো। আপাতত আমার টার্গেট তো বুঝতে পারছেন নাকি? তাহলে আপনি এখানে ইঞ্জিনিয়ারিং রাখেন, আর্কিটেকচার রাখেন, কোনো কি নাই, এখানে ক্ষেত্রে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনি ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে দশমিক বুঝবে, আর আর্কিটেকচার মানে, এখন আপনি ভগ্নাংশ আকারে ভ্যালু দিয়ে কাজ করাটা আপনার জন্য কি টাফ হবে। মানে আমরা এখানে ভগ্নাংশ দিয়ে কাজ, মানে ভ্যালুটা দেওয়াটা আমার জন্য কি টাফ, সেজন্য আমরা বলি ইঞ্জিনিয়ারিং রাখতে। আপনি আর্কিটেকচার রাখলেও আপনি ভগ্নাংশ আকারে, সরি দশমিক আকারে ভ্যালু দিতে পারবেন, তো এখানে কোনো প্রবলেম নাই। আপনি ইঞ্জিনিয়ারিং রাখতে পারেন, আর্কিটেকচারও রাখতে পারেন। তো আমরা ড্রয়িং করার ক্ষেত্রে আমরা সেজন্য সহজের জন্য ইঞ্জিনিয়ারিং রাখি আর কি, বুঝতে পারছেন? তাহলে দুটার মধ্যে পার্থক্য এখানে ডেসিমাল। এখন ডেসিমাল ইউনিট দিয়ে আমি ফিট ইঞ্চিতে কাজ করতে পারবো কিনা? হ্যাঁ পারবো। আমি যদি বলি একটা ড্রয়িং করতেছি, আমি পুরো ড্রয়িংটাই ফিটে, কোনো ইঞ্চি নাই, তাহলে আমার কি, আমার কোথায় যেতে দরকার নাই, আর্কিটেকচার যাওয়ার দরকার আছে। আপনি একটা ড্রয়িং করতেছেন 15 ফিট, 10 ফিট, 20 ফিট, 50 ফিট, 1000 ফিট, তাহলে আপনি ডেসিমালে রেখেও কি করতে পারবেন? করতে পারবেন। কারণ আপনি যদি ইঞ্চি থেকে ফিটে কনভার্সনে কাজ করতে চান তখন পারবেন না।
আপনি একটা ড্রয়িং করতেছেন সবগুলো ইঞ্চিতে, আপনার ভ্যালুটা কিসে দিবেন? তখন আপনি ডেসিমেলে কাজ করতে পারবেন, এত মানে একটা ভ্যালু, এত দশমিক, তাই না, কাজ করতে পারবেন। কিন্তু আমার কনভার্সন যখন লাগবে তখন আপনার কি লাগবে? অবশ্যই অবশ্যই ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার লাগবে। তার মানে ডেসিমাল ইউনিটে আপনি পৃথিবীর যে কোনো রিয়েল ওয়ার্ল্ডের যে কোনো ইউনিট দিয়ে কি করতে পারবেন? কাজ করতে পারবেন, ডেসিমাল এবং ফ্র্যাকশন দিয়ে। কিন্তু আমরা অটোক্যাডের সিস্টেমটা করে রাখছে ইঞ্জিনিয়ারিং এ ফিট এবং ইঞ্চিতে যদি কাজ করতে চাই কনভার্সনের দরকার পড়বে। কনভার্সনের জন্য আমরা কি করে রাখছি? ওরা ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার করে রাখছে। সেজন্য আমরা বলি ফিট ইঞ্চিতে কাজ করার জন্য আমরা কোন ইউনিট ইউজ করব। কিন্তু কথাটা হচ্ছে আপনি ডেসিমালে রেখেও ফিট দিয়ে কাজ করতে পারেন, কিন্তু ওই যে কনভার্সনে যাবে না আর কি, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে এটা। বুঝতে পারছে? তো এই জন্য আমরা বলি এখানে এই লেখাটার কথাটা হচ্ছে সেটা যে format produce feet and inches display and assume that each drawing unit represent 1 inch. এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা যদি বলি 100, অটোক্যাড এটাকে কি বুঝবে? 100 ইঞ্চি বুঝবে। 100 এখানে লেখা আছে কিন্তু assume that the each drawing unit represent 1 inch. এই অটোক্যাডের যে স্পেসটা প্রত্যেকটা যদি লেখেন আপনি, সে বুঝবে কি 1 ইঞ্চি। কারণ আপনি ডেসিমেলে কাজ করতেছেন, আপনি কাজ করতে যাচ্ছেন মিলিমিটারে, আপনি ভ্যালু দিয়েছেন 100, তাহলে সে কি বুঝবে? 100 ইঞ্চি বুঝবে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা 100 ইঞ্চি হলে পরবর্তীতে আমরা এটাকে বলবো 100 মিলিমিটার বলবো। এই স্ক্রিনটাকে আমরা চেঞ্জ করে মিলিমিটার কনভার্ট করতে পারি, ঠিক আছে? তো আমরা ওই ঝামেলাতে যাব না। এই জিনিসটা মনে রাখবেন যে এই অটোক্যাডের এখনকার ডিফল্ট অবস্থায় যে মডেল স্পেস, সেই মডেল স্পেসটা অলওয়েজ মিন করবে কত ইঞ্চি কি হিসেবে? ইঞ্চি হিসেবে। 1 মানে 1 ইঞ্চি, 100 মানে 100 ইঞ্চি বুঝবে, ঠিক আছে? আপনি যে ইউনিটে থাকেন না কেন। কিন্তু আমরা মিটার সেন্টিমিটার কাজ করার সময় আমরা সাপোজ আমি মিটারে কাজ করতেছি 100 মিটার, তাহলে এখানে তো আমার কোনো ফিট সিম্বল বা ইঞ্চি সিম্বল দেওয়ার দরকার নেই, 100 মানে 100। তাহলে এটা আমরা যখন ডাইমেনশনিং দিব তখন পাশে এম লিখে দিলে সে 100 মিটার হয়ে যাবে। এম লিখলে কি বুঝবো? সিএম লিখলে তাহলে ভ্যালুটা এখানে ভ্যালুর সাথে ওই জিনিসটা অ্যাড করে দিলে কি। কিন্তু অ্যাকচুয়ালি অটোক্যাড বুঝতেছে 100 মানে 100 ইঞ্চি, কিন্তু আমি তাকে বলতেছি 100টা তখন কি মিটার। তো এটার ডাইমেনশন নিয়ে আমি আরো কথাবার্তা বলবো। আপাতত এতটুকুই কথা আমরা এটাতে কন্ট্রোল করতে পারি। আপনি ফিট ইঞ্চিতে যদি কনভার্সন নিয়ে কাজ করতে চান, আপনি কোন ইউনিট রাখবেন? ইঞ্জিনিয়ারিং রাখবেন অথবা আর্কিটেকচার রাখবেন। আমরা এখানে ইঞ্জিনিয়ারিং রাখলাম। এরপরে প্রিসিশনটা কি? দশমিকের পরে কত ঘর আপনি কাউন্ট করবেন, ঠিক আছে? যেমন এখানে দশমিকের পর 4 ঘর, তাহলে আমরা সাধারণত 2 ঘর পর্যন্ত কি ভ্যালু দেওয়াটা প্রেফার করি ইঞ্চি ফিট ইঞ্চির ক্ষেত্রে। এখন আপনি যদি মিটারে কাজ করেন, আপনি কাজ করতেছেন মিটারে, তাহলে আপনি যদি প্রিসিশন দেন 2 ঘর, তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। কি অসুবিধা? কারণ 0.005 মিলিমিটার, 0.005 মিটার যদি আপনি বাদ দিয়ে দেন, 0.005টা বাদ দিয়ে দিচ্ছেন, তাহলে 0.005 সমান আপনি হিসাব করলে দেখবেন কত ইঞ্চি সমান হয়ে যাবে। মানে আপনি একটা প্রজেক্ট থেকে 5-6 ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছেন, তাহলে হবে? তাহলে আপনি কোন ইউনিটে কাজ করতেছেন সেটার উপর নির্ভর করে আপনাকে প্রিসিশনটা কি করতে হয়? সেট করতে হয়, ঠিক আছে? তো সেটা আমরা ডাইমেনশনে আরো ডিটেইলস কথা বলবো। তো আপাতত আমরা বলছি কি আমরা এখানে আমরা ফিট ইঞ্চিতে কাজ করবো। ডেসিমালে কাজ করাটা ইজি, কেন? এখানে কোনো ফিট সিম্বল দিতে হবে না, ইঞ্চি সিম্বল দিতে হবে না। আপনি 100 বললে 100, মিটার হলে মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, মিলিমিটার হলে ফিটে কাজ করতে কি আপনার ফিট সিম্বল লাগবে, ইঞ্চি সিম্বল লাগবে। সেজন্য আমরা ফিট ইঞ্চিতে কাজ করি। আমাদের দেশে এখনো ফিট ইঞ্চিতে কাজ করে সবাই, কিন্তু যদি আমাদের কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে মিনস এসআই ইউনিটে চলে আসছে। কিন্তু এখনো সব ইঞ্জিনিয়ার কোথায় ফিট ইঞ্চি প্রেফার করে আর কি। এটা সহজ, আমাদের সবগুলা মেমোরিতে এখন ফিট ইঞ্চিতে আছে, তাই না? কিন্তু আপনাকে যদি মিটার সেন্টিমিটার মিলিমিটার কাজ করতে হয় তখন কি ওইভাবে যাবো আর কি। সেটা আমরা পরে কথাবার্তা বলবো। আমরা আপাতত এখানে ইঞ্জিনিয়ারিং সেট করলাম। এখানে প্রিসিশন আমি বলছি 2 ঘর রাখতেছি, কেন? ইঞ্চির ক্ষেত্রে 0.50 এর পরের ভ্যালুটা খুব ছোট। 0.005 যদি বলি, এটা এত ছোট যে কি ওখানে আপনি মেজারও করতে পারবেন না, তাই না? আমরা দেখবেন যে পরবর্তীতে বলবো যে যখন ডাইমেনশন দিব তখন আরো ছোটর দিকে চলে আসবো, যে 1 ঘর বাদ দিয়ে দিব। আপনাকে যদি বলি আমি 0.57 ইঞ্চি মেজার করেন, আপনি মেজার করতে পারবেন? 0.5 পর্যন্ত মেজার করতে পারেন, কিন্তু 0.007টা মেজার করা আপনার জন্য কি হয়ে যাবে? টাফ হয়ে যাবে। তখন আমরা 0.007 বাদ দিতে পারি। ওই বাদ দেওয়াটা আবার প্রজেক্টের উপর কি করবে না, ইফেক্ট করবে না। কিন্তু আমি যদি একজন মিস্ত্রিকে বলে যে তুমি 0.57 মেজার করে কাজ করো, তাহলে সে সারাদিনই কি ওই মেজার করতে করতে তার কাজ কি হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিছু কি করি, মানে এই প্রিসিশনটা কিন্তু খুব ইফেক্টিভ জিনিস। আপনি ড্রয়িং এ যেভাবে দিবেন কাজ করবে কিন্তু সে সেভাবে। তাহলে এই প্রিসিশনটা আমি এখানে কিভাবে সেট করব সেই অনুযায়ী আপনার ওখানে কাজ করবে সে, ঠিক আছে?
তো আপাতত আমরা কাজ করার সময় আমরা 2 গড় প্রিসিশনে দিব। আমরা বলছি আমরা ডাইমেনশন যখন দিব সেটা নিয়ে আমরা আরো কথাবার্তা বলবো। এখানে যদিও ইউনিট টু ইনসার্টেড টু স্কেল এটা ইঞ্চিতে আছে, অটোক্যাডও কিন্তু এভাবেই আছে, ডিফল্ট অবস্থায় কি আছে ইঞ্চিতে আছে। এখানে যদি আপনি মিলিমিটার সেন্টিমিটার করে দেন না তেমন বেশি চেঞ্জ হয় না। তারপর আমরা বলি যে আপনি যদি মিলিমিটারে কাজ করতে চান তখন এখানে ডেসিমাল করবেন, এখানে মিলিমিটারে এখানে কি করে দিবেন মিলিমিটার করে দিবেন। এটা এখানে চেঞ্জ করাতে কিন্তু আমার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যায় না। এটা নিয়ে কথা বলেও তেমন লাভ নাই, যেহেতু বলছি কি আপনি যদি আমরা যদি এখন ইন্টারফেসটা চেঞ্জ করতে যাই আপনি আবার অন্য প্রবলেমে পড়বেন। সেজন্য আপাতত আপনি যদি মিলিমিটারে কাজ করেন কি করবেন এখানে ডেসিমাল করে দিবেন, এখানে মিলিমিটার করে দিবেন। কিন্তু অটোক্যাড কিন্তু সব এখনো কি ইঞ্চিতেই আছে, তাই না? তো আমরা কাজ করতে গেলে এটা বুঝতে পারবো। আপাতত এইটা হচ্ছে কথা, আমরা জাস্ট এখানে চেঞ্জ করে দিই আর কি। তাহলে এখানে অবশ্যই ইঞ্জিনিয়ারিং থাকবে, এখানে কি থাকবে ইঞ্চি থাকবে। ওকে, আমরা যেহেতু ফিট ইঞ্চিতে কাজ করতেছি ইঞ্চি থাকবে। ওকে, আচ্ছা এরপরে এই জায়গায় আমরা সাধারণত 5 ধরনের ইউনিট আছে। এটা হচ্ছে অ্যাঙ্গেল সাধারণত আমরা কিভাবে বলি এরকম 45 ডিগ্রি। এই যে 45 ডিগ্রি লিখছি। আচ্ছা আমি যদি এটা কিভাবে লিখি 45.50 ডিগ্রি, এটা কোন ইউনিট মিন করবে এখানে? এটা মিন করবে যে ডেসিমাল মানে কি দশমিক, তাই না? খুব সিম্পল কথা, দশমিক থাকা মানে কি ডেসিমাল ডিগ্রি। আচ্ছা ডিগ্রি মিনিট সেকেন্ড সম্পর্কে আইডিয়া আছে? আমরা সাধারণত এই ক্ষেত্রে কাজ করি না, যারা সার্ভেয়ার কাজ করে দেখেন সার্ভেয়ার ইউনিট আছে, তাই না? অনেক সময় আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড, যেমন আমি যদি এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে যাই তাহলে এটার ভ্যালুটা কি দেখাবে বলেন তো? 45 ডিগ্রি, 1 ডিগ্রিতে কত মিনিট? 60 মিনিট। তাহলে 0.5 সমান কত মিনিট? 30 মিনিট। এভাবে ভ্যালুটা দিতে হবে, তাই না? ডিগ্রি মিনিট সেকেন্ড। তো আমরা এখানে যাই না, সাধারণত ডিগ্রি মিনিট সেকেন্ড নিয়ে কাজ করি না। আমরা কি কাজ করি, আমাদের সিভিল এবং আর্কিটেক্টদের ম্যাক্সিমাম কাজে ডেসিমাল ডিগ্রিতে হয়ে যাবে। তার মানে আমরা কি রাখবো এখানে ডেসিমাল ডিগ্রি রাখবো। ওকে, প্রিসিশনটা ঠিক সেম কথা, আপনি যদি দশমিকের পরে 2 গড় 3 গড় নিতে চান তখন প্রিসিশন দিয়ে দিবেন। যেমন সাধারণত আমাদের আর্কিটেকচারাল বা স্ট্রাকচারাল ড্রয়িং এ আমরা সব অ্যাঙ্গেল সাধারণত কি মানে পূর্ণ সংখ্যায় থাকে, 45 30 40 60 এরকম থাকে। দশমিক অ্যাঙ্গেল দিয়ে সাধারণত কি যায় না। তারপরে যদি কোনো কাজ করতেছেন আপনার অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি লাগতেছে দশমিকের পরে কোনো ভ্যালু লাগতেছে, আপনি এখানে প্রিসিশন বাড়াই দিবেন। যত গড় লাগবে তত গড় কি করে দিবেন বাড়াবেন। আমি যদি 2 দিই তাহলে 2 আসবে, ঠিক আছে? আমরা আপাতত 0 রাখি। ওকে, এখানে একটা অপশন আছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে কি ঘড়ির কাঁটার দিকে। তো এটা বোঝাচ্ছে অ্যাঙ্গেল কাউন্ট। ওয়ার্ল্ড সিস্টেমে মানে আমাদের নরমাল ওয়ার্ল্ড সিস্টেম আমরা অ্যাঙ্গেল কাউন্ট করি কিভাবে? এদিকে কি আমরা বলি এদিকে নর্থ, তাই না? এদিকে কি উপরের দিকে নর্থ থাকে, এদিকে ওয়েস্ট। এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড সিস্টেম, তাই না? তাহলে এর মধ্যে আবার এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? 360। আমরা অ্যাঙ্গেল কাউন্ট করে হচ্ছে ওয়ার্ল্ড সিস্টেমে এখানে 0 ইস্ট থেকে শুরু হয়, তাই না? এরপর এখান থেকে এখানে কত 90। এরপর এভাবে, তার মানে এটা কোন ডিরেকশনে? ঘড়ির কাঁটার বিপরীতে, কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। এখন অটোক্যাড ডিফল্ট অবস্থায় ওই অপশনেই আছে, মানে ওয়ার্ল্ড সিস্টেমে যেভাবে অ্যাঙ্গেল কাউন্ট করে অ্যান্টি ক্লকওয়াইজ সেই অপশনেই সে আছে। এখন কেউ যদি এখানে ক্লিক করে এটাতে ঠিক চিহ্ন দিয়ে দেন তাহলে তার অ্যাঙ্গেল মিজার কোন দিকে ঘুরে যাবে? এদিক থেকে এদিকে ঘুরে যাবে, ঠিক আছে? তো সেটা আমরা চেঞ্জ করব না আর কি। কোনো কারণে যদি এখানে ঠিক চিহ্ন দিয়ে দেন তখন আপনার আপনি দিতে চাচ্ছেন উপরের দিকে, আপনার এটা হয়ে যাবে কোন দিকে 45। তখন সে উপরের দিকে অন করার কথা ছিল, সে এখন 45 অন করবে কোন দিকে? তো এই জিনিসটার জন্য এটা চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে? জাস্ট একটু আমরা দেখতে পারি আমাদের অটোক্যাডের ডিফল্ট সেটিংটার ডিরেকশনটা কিভাবে আছে, যে ডিরেকশন এখানেও কেউ আসার দরকার নেই। অনেকে এখানে এসে যদি অন্য কোনোটাতে ঠিক চিহ্ন দিয়ে দেন তাহলে আপনার অ্যাঙ্গেলটা উল্টা পাল্টা হবে। তার নরমাল সিস্টেমে কি আছে? ইস্টে 0 আছে, নর্থে 90 আছে, 180 আছে, ডিফল্ট অবস্থা যেভাবে আছে সেভাবে থাকবে। তো এখানে আসার দরকারও নাই আর কি। জাস্ট আমি একটু দেখাই দিলাম আর কি ক্লকওয়াইজ আর এটা এই জিনিসগুলো। আর এখানে অবশ্যই ইন্টারন্যাশনাল থাকবে। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই আমরা ফিট ইঞ্চিতে কাজ করতে হলে ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার সেক্টর আমরা ইঞ্জিনিয়ারিং রাখলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখবেন আমার এখানে যে চেঞ্জ হয়েছে, তাই না? যে ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারি, তাই না? এখানেও যদি আমি ডেসিমাল করে দিই ডেসিমাল হয়ে যাবে। তো আপাতত আমরা এখানে এটা রাখছি যা সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। পরবর্তীতে আপনি যখন এটাকে একবার সেট করে ফেলবেন আপনি আর এখানে আসার দরকার পড়বে না। যে ইউনিট কি আছে সেটা আপনার দরকার পড়বে না। কেন দরকার পড়বে না?
আপনি যখন কমান্ডে ঢুকবেন তখন বুঝতে পারবেন আপনি কোন ইউনিটে আছেন। এই যে ফিট ইঞ্চি সিম্বল শো করতেছে, তার মানে কোন ইউনিট আছে। আমি হয় আর্কিটেকচার আছে নাইলে কি ইঞ্জিনিয়ারিং আছে। মানে আর্কিটেকচার আছে না ইঞ্জিনিয়ারিং আছে কিভাবে বুঝবো? এখান থেকে দেখেন এখানে ভ্যালু কিন্তু দশমিক আকারে শো করতেছে, তাই না? তাহলে আমার কি এখানে এটা দেখার দরকার আছে? তো দেখার দরকার নেই, আমরা সেটা উঠাই দিতে পারি। ঠিক আছে, এখন দরকার নেই আর কি। জাস্ট আমি একটু এটা আগে অন করাইছি কেন, জাস্ট বোঝার সুবিধাতে যে আমার চেঞ্জটা ঠিক আছে কিনা। কিন্তু আমরা যখন চেঞ্জ করবো ইউএন লিখে এন্টার করে আপনি এখানে এসে চেঞ্জ করতে পারেন। ওকে, আর আপনি কোন ইউনিট আছেন সেটা বোঝার জন্য কোনো কমান্ডে ঢুকলে আপনি তখন বুঝতে পারবেন, আলটিমেটলি বোঝা যাবে আর কি। ক্লিয়ার? বুঝছেন তো নাকি? ইউনিট নিয়ে কারো কোনো প্রশ্ন? আর আগাবো নাকি? আরেকটু আগাই নাকি? সেটিংস এর আর কিছু জিনিস আমি দেখাই দিই আর কি, তাহলে পরবর্তীতে এই যাতে আর প্রবলেম না হয়। আচ্ছা, এখানে এই যে ট্যাব গুলা যেগুলো আছে, এই যে নরমালি এখানে যা যা আছে সবগুলা কিন্তু আছে ডিফল্ট সেটিং এ। ঠিক আছে, অনেক সময় দেখেন আমার এগুলা একটু ছোট হয়ে আছে, তাই না? মানে কি এগুলা দেখা যাচ্ছে না, যখন মাউস আনছি তখন এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা নির্ভর করতেছে হচ্ছে কিসের উপর? আমার স্ক্রিনের যে সাইজ আমার মনিটরের সেটার উপর নির্ভর করতেছে। এটা সাইজ যদি আরো বড় হইতো তারা কি বড় দেখা যাইতো। ঠিক আছে, তো এই জায়গাটা আমি চাইলে যদি এদের মতো করে বড় করতে, তাহলে আমার এখান থেকে কয়েকটা কি করতে হবে, হয়তো বাদ দিতে হইতে পারে। তো এখান থেকে আমরা সাধারণত বাদ দিই না আর কি। কেন? কারণ এই জিনিসগুলো সবগুলো না লাগলেও থাকলে কি অসুবিধা নাই, আপনি চাইলে বাদ দিতে পারেন। কিভাবে বাদ দিবেন? এখানে এসে রাইট ক্লিক করবেন। ঠিক আছে, কি করছি আমি? জাস্ট রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক, এই যে শো প্যানেলস, এর সবগুলো কিন্তু ঠিক চিহ্ন দেওয়া আছে, দেখছেন? কোনটা যদি আপনার ঠিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে বুঝবেন সে এখানে নাই। যেমন আমার ভিউ, এই যে ভিউটা আমি অফ করে দিলাম, দেখছেন? ভিউ অফ হওয়ার সাথে সাথে আমার প্রপার্টিসটা কি হয়ে গেছে, বড় হয়েছে আর কি। ঠিক আছে, এটা কিন্তু আপনার কিসের উপর নির্ভর করবে? আপনার মনিটরের রেজুলেশনের উপর। এটা কিন্তু কিসের উপর না, এখানে অটোক্যাড সফটওয়্যারের কোনো ইয়ে না, রেজুলেশনের উপর। অনেক সময় এরকম হতে পারে আপনার মনিটরটা আর একটু বড়, তাহলে আপনার কি ওটা সহ এটা বড় দেখা যেতে পারে। ঠিক আছে, ওটাও আছে, তারপর এটা কি দেখা যাচ্ছে আমার স্ক্রিন আর একটু বড় হইতো এখানে মনিটর স্ক্রিন আর কি। ঠিক আছে, তো এই প্রপার্টিসটা আমি একটু বড় করে রাখতেছি কেন, আমরা এটা পরবর্তীতে লাগবে, এগুলো যাতে ভিজিবল হয় আর কি, সেজন্য আমি এটা বড় করে রাখবেন, যে কোনো একটাকে অফ করে দিয়ে। ঠিক আছে, দরকার হলে তখন কি ভিউটা আমাদের সাধারণত লাগে না। ঠিক আছে, আমাদের এই যে ভিউ ট্যাবে যা আছে, এই ভিউ ট্যাবে যা আছে এগুলো আমাদের লাগে না আর কি, ইউজ করবোই না, সেজন্য আমি এটা অফ করে দিলে সমস্যা নেই। ইনকেস যদি আপনার এরকম দেয়া হয় প্রপার্টিসটা ছোট হয়ে গেছে, ঠিক আছে, এটা আরেকটা অপশন আছে যে এটাকে বড় করা, আমি যদি কাজ যাচ্ছি না। ঠিক আছে, আরেকটা প্রবলেমে অনেকে পড়ে, সেটা হচ্ছে আপনি যখন অটোক্যাড ইনস্টল করবেন আপনার ল্যাপটপে, সবার অটোক্যাড ইনস্টল করা আছে? হ্যাঁ, অটোক্যাড সবার ল্যাপটপ নিয়ে করব। আমি কিন্তু কোনো ক্লাসে ডাইমেনশন সেটিংসটা প্রথমে দেখাই না। কেন? কারণ এটা ডাইমেনশন নিয়ে অনেক ক্লাস নিব। ডাইমেনশনের উপর দেখবেন যে ডাইমেনশনের যদি এমন কিছু জিনিস আমি দেখাবো যেটা অনেকে প্রফেশনাল ফিল্ডে, আমি অনেক ড্রয়িং দেখছি সামান্য অল্প কিছু জিনিস না জানার কারণে ডাইমেনশনটা দিতে তার প্রপারলি দিতে পারেন আর কি। আচ্ছা, ডাইমেনশনের ইউনিটটা সেটিং কিভাবে করবেন সেটা একটু দেখতে পারি। সেটা হচ্ছে ডাইমেনশনের জন্য ডাইমেনশনের ইউনিটটা সেট করতে হলে আপনাকে ডাইমেনশন স্টাইল ম্যানেজারে যেতে হবে। ডাইমেনশন স্টাইল ম্যানেজারে যাওয়ার অনেক প্রসেস আছে। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ডাইমেনশন স্টাইল ম্যানেজারের শর্টকাট হচ্ছে ডি। ঠিক আছে, ডি লিখে এন্টার করতে পারেন, অথবা এই যে অ্যানোটেট ট্যাব আছে না এখানে, আমি হোম ট্যাবে থাকা অবস্থায় অ্যানোটেশন ট্যাবের এখানে যদি ড্রপ ডাউনে ক্লিক করেন, এখানে চারটা অপশনের মধ্যে এই যে এই অপশনটা হচ্ছে ডাইমেনশনের, ডাইমেনশন স্টাইল। তো আমরা এটা এখান থেকে মনে রাখার দরকার না। আবার আমি অন্য জায়গায় পাবো, কোথায় পাবো? এই যে মেনু বারের ফরম্যাটে আসলে সকল স্টাইল গুলো আমরা পাবো। ঠিক আছে, এখানেও ডাইমেনশন স্টাইল ম্যানেজার আছে। হ্যাঁ, এগুলা এটা অন্য অপশন আর কি, ডাইমেনশন দেওয়ার প্রসেস আর কি, এগুলো আছে। তাহলে আমার টার্গেট হচ্ছে ডাইমেনশন কোথায় আসতে হবে? ডাইমেনশন স্টাইল ম্যানেজার আসতে হবে। ডাইমেনশন স্টাইল ম্যানেজার আসবেন, তারপরে আমরা আমাদের প্রফেশনাল কাজের জন্য অনেক ধরনের ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমরা এক একটা কাজের জন্য এক এক ধরনের ডাইমেনশন স্টাইল আমার ক্রিয়েট করতে হবে। আপাতত আমরা একটা ক্রিয়েট করব, সেটা হচ্ছে জেনারেল। সেটা হচ্ছে দেখেন এখানে কয়টা আছে সবার? দুইটা। অ্যানোটেটিভটা আমরা করব না, কেন? অ্যানোটেটিভটা হচ্ছে স্কেলের উপর নির্ভর করে। তো আমরা এই স্ট্যান্ডার্ডটা থেকে একটা নিউ ক্রিয়েট করব। তাহলে স্ট্যান্ডার্ডটাকে সিলেক্টেড করে এরপরে নিউতে ক্লিক করবেন। ঠিক আছে,
নিউ করবেন, মডিফাই করবো না। কেন? মডিফাই করলে স্ট্যান্ডার্ডে কি কি আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, আপনি পরবর্তীতে প্রবলেম করলে বুঝতে পারবেন না। তাহলে আমরা স্ট্যান্ডার্ড থেকে কি করে নিব, একটা নিউতে ক্লিক করে একটা নাম দিতে পারি। আমি এখানে C35 দিলাম, আপনাদের ব্যাচের নাম দিয়ে আমি একটা C35 এটা দিলাম আর কি। ঠিক আছে, এখানে খেয়াল রাখবেন আমরা তো স্টার্ট উইথ স্ট্যান্ডার্ডই করলাম, এটাতে অবশ্যই ঠিক চিহ্ন দিবেন না। অ্যানোটেটিভ, আমরা অ্যানোটেটিভ ডাইমেনশন ক্রিয়েট করতেছেন, আর এখানে অল ডাইমেনশন থাকবেই। তো এগুলো নিয়ে আমি ডাইমেনশন স্টাইল যখন নিয়ে কাজ করব তখন আরো অনেক কথাবার্তা বলবো। আপাতত বেসিক কথাবার্তা হচ্ছে একটা দিয়ে কন্টিনিউ করলাম। দেন কন্টিনিউ করার পর এখানে অনেকগুলো ট্যাব আছে দেখছেন, এগুলো নিয়ে আমি ক্লাসে আলোচনা করব পরে যখন আমরা ডাইমেনশন নিব। আজকের টার্গেট হচ্ছে শুধুমাত্র দুইটা জিনিস চেঞ্জ করব আমি, একটা হচ্ছে প্রাইমারি ইউনিটস আসবেন, আর একটা হচ্ছে টেক্সট আসবো। ওকে, তাহলে আমার ইউনিট সেট করতে হবে, তাই না? এখন এখানে কোন ইউনিট সেট করব? আমি যে ইউনিট আমি কাজ করছি সেই ইউনিট এখানে সেট করব। ঠিক আছে, তাহলে এখানে প্রাইমারি ইউনিটে যখন আসবেন দেখেন ইউনিট ফরম্যাট কি আছে। তাহলে আমাকে কি করতে হবে? আমি এখানে ওখানে ইঞ্জিনিয়ারিং সেট করছি, এখানে চাইলে আর্কিটেকচার সেট করতে পারি, কোনো সমস্যা নাই। কাজ করছি ইঞ্জিনিয়ারিং এ, ডাইমেনশন দেখাবো কিসে? ফ্র্যাকশনাল আকারে, তাই না? সেটা পসিবল, আমরা আর্কিটেকচারে রাখি আর কি। ওকে, আপাতত এখানে এটা আর্কিটেকচার রাখি। আমরা ফিট ইঞ্চিতে কাজ করার জন্য আমি আপনাদেরও বলবো কি আমরা ডাইমেনশন দিব কোন ইউনিটে? আর্কিটেকচার ইউনিটে। এবং এই প্রিসিশন নিয়ে আমি তখন অনেক কথাবার্তা বলবো, আপাতত আজকে এদিকে যাচ্ছি না। আর্কিটেকচারালের প্রিসিশন নিয়ে আমি কোনো কথাবার্তা বলতেছি না, কেন? এটা নিয়ে আমি একটা ক্লাস আলোচনা করব। ওকে, তাহলে এখানে কি করলাম? আর্কিটেকচার করলাম, আর কোনো কিছু এখন চেঞ্জ করার দরকার নাই। আপনারা করতেছেন? একটু করবেন। এরপরে বলছি কোথায়? টেক্সটে আসতে হবে। টেক্সটে এসে টেক্সটটাকে একটু বড় করব, কেন? কারণ এখানে যে টেক্সট হাইট আছে 0.18 ইঞ্চ, এটা আমরা যখন ডাইমেনশন দিব এটা দেখা যাবে না। ঠিক আছে, তাহলে দেখা যাওয়ার জন্য এটাকে একটু বড় করব আপাতত। এবং যখন আমরা ডাইমেনশন দিব তখন কত করব সেগুলো নিয়ে কথা হবে। ঠিক আছে, আমি এটাকে আপাতত একটু বড় করে 10 দিলাম। 10 লিখে এন্টার করলাম। 10 মানে সে কি বুঝবে? 10 ইঞ্চি বুঝবে আর কি, তাই না? ইঞ্চি সিম্বল দিতে হবে না অটোক্যাডে, ইঞ্চি সিম্বল কি হইতে দিতে হবে না, দিতে হবে না। কেন? সে অটোমেটিক বুঝবে ভ্যালু। আপনি যদি 100 দেন তাহলে সে কি বুঝবে? আমি একটু বুঝাতে পারি যে এখানে 100 লিখলাম, 100 লিখে এন্টার করলাম। 100 ইঞ্চি মানে কত ফিট কত ইঞ্চি? 8 12 96, 8 4 ইঞ্চি, 8 ফিট 4 ইঞ্চি কনভার্ট করে বলছে, তাই না? ঠিক আছে, মানে 100 লিখে এন্টার করছি, 8 ফিট 4 কনভার্সনে চলে যাবে। কেন? কারণ সে ওই যে আমরা ইউনিট ইয়া করে আসছে। ওকে, আচ্ছা টেক্সট আমি এখানে 100 ইঞ্চি তো দিব না, এটা অনেক বড় হয়ে যাবে। আমি একটু বড় করে দিলাম আর কি, 10 ইঞ্চি দিলাম। এটা বড় ছোট আমরা পরে করব, এতটুকু আমার তার কাজ। আরেকটা হচ্ছে লাইনসে আসেন, লাইনস এসে এখানে আপাতত এটাতে টিক চিহ্ন দিয়ে দেন ফিক্সডে। এগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো, এগুলো নিয়ে আপনাদের এত চিন্তা করতে হবে না, এগুলো নিয়ে আমি পুরো একটা ক্লাস আলোচনা করব ডিটেইলসে। ঠিক আছে, আপাতত আপনি কাজ করতে গিয়ে ডাইমেনশনটা চেক করতে হইতে পারে, তো সেজন্য আমি এই জিনিসগুলো চেক করলাম। যদিও আমরা এটা অন্য ওয়েতে চেক করতে পারবো। আপনাকে যখন আমি এখন ড্রয়িং করব, আপনি এটা ডাইমেনশনটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য ডাইমেনশন দিয়ে চেক করবেন সেই সময়টা নাই। আমরা অন্য প্রসেসের সহজ পদ্ধতিতে ডাইমেনশন চেক করতে পারি, সেটা আমি দেখাবো নেক্সট ক্লাসে। সেজন্য আমি ডাইমেনশন সেটের ক্লাসটা প্রথমে করাই না আর কি। আচ্ছা, এরপরে এখানে যেটা আমি তৈরি করছি এই অনুযায়ী ডাইমেনশনটা দিবে, সেটা তাকে বলার জন্য কি করতে হবে? এটাকে সিলেক্ট করে সেট কারেন্ট করতে হবে। সেট কারেন্ট না করলে কি হবে? আগে যেটা আছে সে সেট কারেন্ট হয়ে আছে, তাহলে ওই অনুযায়ী আসবে। ঠিক আছে, তার মানে যে স্টাইল অনুযায়ী আমি ডাইমেনশনটা দিতে চাই সেই স্টাইলকে সিলেক্ট করে কি করতে হবে? সেট কারেন্টে ক্লিক করতে হবে। ঠিক আছে, এরপর ক্লোজ দিলাম আর কি। এই হচ্ছে মোটামুটি আমাদের মানে ডাইমেনশন স্টাইল ম্যানেজারের ডাইমেনশনের ইউনিটটা সেট করা। তো ডাইমেনশনের নিয়ে আমি অনেক কথাবার্তা বলবো, 2টা 3টা ক্লাস হবে এটার উপরে। ঠিক আছে, করার পরে আর কি।